আমার নাম স্বপন আহমেদ। আমি বাবুবাজারে থাকি। আজ আমি যে ঘটনাটি বলতে যাচ্ছি সেটি অ্যাম্বুলেন্স কেন্দ্রিক একটা ভৌতিক ঘটনা। ঘটনাটি আমি শুনেছিলাম আমার এক বন্ধুর কাছে। আমার বন্ধুর এক পরিচিত অ্যাম্বুলেন্স ড্রাইভারের সাথে একটি ভৌতিক ঘটনা ঘটে। সঙ্গত কারণে সেই ড্রাইভারের নাম বলতে পারছি না। আমি বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ঘটনায় চলে যাই। ঠিক সেইভাবে বলি যেভাবে আমার বন্ধু ওই লোকের কাছ থেকে শুনেছিল। ধরে নিন তার নাম রতন। বলছেন রতন। প্রায় 11টা বছর কাটিয়ে দিয়েছি এই রাস্তায় স্টিয়ারিং হুইল হাতে ধরে। এই দীর্ঘ সময়ে কত কি যে দেখেছি তার কোনো ইয়ত্তা নেই। কত মানুষের শেষ যাত্রার সাক্ষী হয়েছি। কত কান্নার শব্দ আমার এই গাড়ির ধাতব শরীরে মিশে আছে। পেরেশানি, অসুস্থতা, মৃত্যু, এগুলো আমার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। অনেক সময় এমন কিছু ঘটনার মুখোমুখি হয়েছি যা সাধারণ মানুষের পক্ষে বিশ্বাস করা কঠিন। রাতের নির্জন রাস্তায় চলতে চলতে অনেক অদ্ভুত অনুভূতি হয়েছে। কখনো মনে হয়েছে কেউ যেন ফিস ফিস করে কথা বলছে। কখনো আবার আয়নায় এমন কিছু দেখেছি যা সেখানে থাকার কথা নয়। তবে এতদিন যা কিছুই হয়েছে সেগুলোকে মনের ভুল বা অতিরিক্ত ক্লান্তির ফল বলে উড়িয়ে দিয়েছি। কিন্তু সেই দিনের ঘটনাটা আমার জীবনের সব বিশ্বাস আর অবিশ্বাসের সীমানাকে ভেঙে চুরমার করে দিয়েছিল। সেই রাতের পর থেকে আমি আর আগের মতো নেই। সে এক এমন আতঙ্ক যা আজও আমার বুকের ভেতরটা কাঁপিয়ে তোলে। দিনটা ছিল অন্য সাধারণ দিনের মতোই। দুপুরের কড়া রোদ মাথায় নিয়ে হাসপাতালের সামনের নির্দিষ্ট জায়গায় আমি আমার অ্যাম্বুলেন্সটা পার্ক করে রেখেছিলাম। চারিদিকে একটা ব্যস্ততার পরিবেশ। ডাক্তার, নার্স, রোগীর আত্মীয় স্বজনদের ছোটাছুটি। আমার সহকর্মী, অন্য ড্রাইভাররা একে একে বিভিন্ন কাজে বেরিয়ে যাচ্ছিল। কেউ রোগী আনতে যাচ্ছে, কেউ বা পৌঁছে দিতে। শুধু আমি বসেছিলাম একা। সকাল থেকে কোনো ডাক আসেনি। এমন অলস বসে থাকাটা আমার জন্য নতুন কিছু নয়। অনেক সময় এমন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়। আমি গাড়ির ভেতরে বসে বাইরের এই জীবনের স্রোত দেখছিলাম। হঠাৎ করেই একটা সাইরেনের তীব্র শব্দে আমার মনোযোগ ভাঙল। দেখলাম হাসপাতালের গেট দিয়ে একটা ঝকঝকে নতুন মডেলের প্রাইভেট অ্যাম্বুলেন্স দ্রুত গতিতে ভেতরে প্রবেশ করলো। গাড়িটা এমার্জেন্সি গেটের সামনে এসে সজোরে ব্রেক কষল। আমি কৌতূহলী হয়ে সেদিকে তাকিয়ে রইলাম। অ্যাম্বুলেন্সের দরজা খুলতেই যা দেখলাম তা হাসপাতালের জন্য খুবই পরিচিত এক দৃশ্য। দুজন মহিলা এবং একজন যুবক প্রায় হাহাকার করতে করতে একজন মধ্যবয়সী লোককে স্ট্রেচারে করে নামিয়ে আনলো। লোকটির শরীর সম্পূর্ণ নিস্তেজ, চোখ দুটো বোঝা। দেখেই বোঝা যাচ্ছিল অবস্থা গুরুতর। মহিলাদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠেছিল। তাদের আর্তনাদ শুনে হাসপাতালের ভেতর থেকে কয়েকজন ওয়ার্ড বয় এবং একজন ডাক্তার দ্রুত বেরিয়ে এলেন। তারা সবাই মিলে ধরাধরি করে লোকটাকে এমার্জেন্সি বিভাগের দিকে নিয়ে যাচ্ছিল। আমি আমার গাড়ি থেকে নেমে গেটের কাছে দাঁড়িয়ে পুরো ঘটনাটা দেখছিলাম। আমার 11 বছরের অভিজ্ঞতায় এমন দৃশ্য হাজারো বার দেখেছি। প্রিয়জনকে বাঁচানোর জন্য মানুষের এই আকুতি আমাকে আর আগের মতো নাড়া দেয় না। মনটা হয়তো পাথর হয়ে গেছে। ডাক্তার ভদ্রলোক রোগীটিকে ভেতরে নেওয়ার আগেই তার কবজিতে হাত রেখে পালস চেক করার চেষ্টা করলেন। কয়েক সেকেন্ড পরীক্ষা করার পরেই তার মুখের অভিব্যক্তি পাল্টে গেল। তিনি হতাশ ভঙ্গিতে মাথা নেড়ে পাশে দাঁড়ানো যুবকটিকে কিছু একটা বললেন। তার কথা শুনেই যুবকটি মাটিতে বসে পড়ল এবং কান্নায় ভেঙে পড়ল। মহিলারা দুজন জ্ঞান হারানোর মতো অবস্থা। ডাক্তার যা বললেন তার সারমর্ম হলো রোগীকে হাসপাতালে আনার আগেই তার জীবন প্রদীপ নিভে গেছে। তিনি আর বেঁচে নেই। পরে হাসপাতাল সূত্রে জানতে পারলাম ভদ্রলোক হার্ট অ্যাটাকে মারা গেছেন। তার পোশাক আশাক আর পরিবারের লোকদের দেখে মনে হচ্ছিল তিনি বেশ ধনী ঘরের মানুষ। এই মৃত্যু, এই কান্না সবকিছুই আমার কাছে দিনের পর দিন দেখতে থাকা একটা নাটকের মতো মনে হচ্ছিল। আমি আবার আমার অ্যাম্বুলেন্সে ফিরে এসে বসলাম। সময় বয়ে চলল। দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধ্যা। আমার কোনো ডাক এলো না। আমার আশেপাশের সব ড্রাইভারই কোনো না কোনো কাজে চলে গেছে। শুধু আমি একাকী বসে আছি। নিজের ভাগ্যকে দোষারোপ করতে করতে যখন বাড়ি ফিরে যাওয়ার কথা ভাবছি, ঠিক তখনই হাসপাতালের একজন কর্মী আমার কাছে এসে খবর দিল, বলল, রতন ভাই, একটা লাশ নিয়ে যেতে হবে। ঠিকানাটা একটু দূরের, সব কাগজপত্র তৈরি আছে। আপনাকে শুধু লাশটা পৌঁছে দিয়ে আসতে হবে। মাগরিবের আজান শেষ হয়েছে কিছুক্ষণ আগে। চারদিকে অন্ধকার নেমে এসেছে। আমি রাজি হয়ে গেলাম। সারাদিন বসে থাকার পর একটা কাজ পেয়েছি, এটাই বড় কথা। লাশ পরিবহন করা আমার কাজেরই অংশ। কিছুক্ষণ পর হাসপাতালের মর্গ থেকে লাশটি বের করে আনা হলো। দুজন ওয়ার্ড বয় একটা স্ট্রেচারে করে লাশটি আমার অ্যাম্বুলেন্সের দিকে নিয়ে এলো। আমি পেছনের দরজা খুলে দিলাম। তারা লাশটা সাবধানে ভেতরে তুলে দিল। গাড়িতে লাশ তোলার সময় আমার চোখ পড়ল
লাশের মুখের ওপর কাফনের কাপড় দিয়ে পুরো শরীর ঢাকা থাকলেও মুখটা তখনও খোলা ছিল। আর সেই মুখটা দেখেই আমার বুকের ভেতরটা ধক করে উঠল। আমার শরীর দিয়ে যেন একটা শীতল স্রোত বয়ে গেল। এই তো সেই লোক যাকে দুপুরে তার পরিবার অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে এসেছিল, আর ডাক্তার বলেছিলেন সে পথেই মারা গেছে। আমি নিশ্চিত ছিলাম এটা সেই লোক। চেহারায় মৃত্যুর ছাপ স্পষ্ট, কিন্তু মুখটা চেনা। মৃত মানুষের মুখ যেমন শান্ত সৌম্য হয়, ঠিক তেমনই ছিল। কিন্তু এই চেনা মুখটা আমাকে কেমন যেন একটা অস্বস্তির মধ্যে ফেলে দিল। লাশের সাথে সেই যুবকটিকে দেখলাম যে দুপুরে কান্নাকাটি করছিল। জানতে পারলাম সে মৃতের ভাইপো, তার নাম সাব্বির। অন্য যে দুজন মহিলা ছিলেন, অর্থাৎ মৃতের স্ত্রী আর কন্যা, তাদের কান্নাকাটি করে অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে সাব্বির এক প্রকার জোর করেই তাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছে। এখন সে একাই তার চাচার লাশ নিয়ে গ্রামে ফিরবে। আমি তাকে বললাম আমার পাশের সিটে এসে বসতে। সে চুপচাপ মাথা নেড়ে আমার পাশে এসে বসলো। তার চোখে মুখে তখনও শোকের ছায়া স্পষ্ট। আমি অ্যাম্বুলেন্সের পেছনের দরজাটা ভালোভাবে আটকে দিলাম। স্ট্রেচারের ওপর কাফনে মোড়ানো লাশটা স্থির হয়ে শুয়ে আছে। আমি ড্রাইভিং সিটে বসে গাড়ির ইঞ্জিন স্টার্ট দিলাম। হাসপাতালের কোলাহল পেছনে ফেলে আমার অ্যাম্বুলেন্স অন্ধকারের বুক চিরে এগিয়ে চলল এক দীর্ঘ আর অচেনা যাত্রার উদ্দেশ্যে। তখন আমি ঘুণাক্ষরেও টের পাইনি এই যাত্রা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা হতে চলেছে। আমার শুধু মনে হচ্ছিল আজকের রাতটা হয়তো অন্য রাতের চেয়ে একটু বেশি দীর্ঘ হবে। অ্যাম্বুলেন্সটা তখন হাইওয়েতে উঠে পড়েছে। পিচ ঢালা কালো রাস্তাটাকে ফলাফলা করে আমার গাড়ির হেডলাইট দুটো সামনে এগিয়ে চলেছে। ইঞ্জিনের একটানা শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই। চারদিকে নিকষ কালো অন্ধকার। রাস্তার দুধারে মাঝে মাঝে দুই একটা টিমটিমে আলো জ্বলা গ্রাম বা বাজার দ্রুত পেছনে চলে যাচ্ছে। আমার পাশে বসা সাব্বির ভাই তখন থেকেই একদম চুপ। হয়তো চাচার মৃত্যু শোক তাকে পাথর করে দিয়েছে। আমি তার নীরবতাকে ভাঙার কোনো চেষ্টা করলাম না। এমন পরিস্থিতিতে কথা না বলাই শ্রেয়। আমি মনোযোগ দিয়ে গাড়ি চালাচ্ছিলাম। আমার মনটা কেন জানি প্রথম থেকে একটু খচখচ করছিল। দুপুরে সেই মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠছিল। তবে আমি পেশাদার ড্রাইভার, এসব ভাবনাকে মাথায় বেশি জায়গা দিতে নেই। যাত্রাটা বেশ দীর্ঘ ছিল, প্রায় ঘন্টাখানেক পার হয়ে গেছে। সবকিছুই স্বাভাবিক গতিতে চলছিল। আমি আমার ড্রাইভিংয়ে মগ্ন ছিলাম। হঠাৎ করেই আমার পাশের সিটে বসা সাব্বির ভাই করে একটা চাপা আর্তনাদ করে উঠলেন। তার শরীরটা কেমন যেন ঝাঁকুনি দিয়ে উঠল। আমি চমকে তার দিকে তাকালাম। দেখলাম তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। চোখ দুটো বড় বড় হয়ে গেছে, যেন ভয়ঙ্কর কিছু একটা দেখেছে। আমি স্টিয়ারিংয়ে হাত রেখে তাকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে ভাই? হঠাৎ এমনভাবে আটকে উঠলেন কেন? শরীর খারাপ লাগছে? আমার প্রশ্নে লোকটা যেন সম্মিত ফিরে পেল। সে আমার দিকে কেমন ভয়ার্ত দৃষ্টিতে তাকালো। তারপর আমতা আমতা করে বলল, না না ভাই, কিছু না। আসলে চাচার কথা মনে পড়ে গেল তো, তাই মনটা হঠাৎ খারাপ হয়ে গেল। তার উত্তরটা আমার কাছে একেবারেই বিশ্বাসযোগ্য মনে হলো না। শোকে মানুষ কষ্ট পায়, কিন্তু এভাবে কেউ ভয়ে আটকে ওঠে না। তার হাবভাব দেখে মনে হচ্ছিল সে কিছু একটা লুকাতে চাইছে। কিন্তু আমি আর বিষয়টা নিয়ে ঘাটলাম না। ভাবলাম হয়তো সত্যি মানসিক চাপে আছে। আমি আবার নিজের মতো করে ড্রাইভিংয়ে মনোযোগ দিলাম। কিন্তু ঠিক মিনিট 10 পরেই যে ঘটনাটা ঘটল তা আমার বুকের রক্ত হিম করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। আমি গাড়ি চালাতে চালাতে অভ্যাসবশত সামনের রিয়ার ভিউ মিররের দিকে তাকিয়েছিলাম পিছনের গাড়ির অবস্থান বোঝার জন্য। কিন্তু আয়নায় যা দেখলাম তাতে আমার হাত পা ঠান্ডা হয়ে যাওয়ার জোগাড়। আমি স্পষ্ট দেখলাম আয়নার মধ্যে পিছনের স্ট্রেচারে শুয়ে থাকা লাশটার আবছা একটা প্রতিবিম্ব। কিন্তু সেটা কোনো সাধারণ প্রতিবিম্ব ছিল না। আমার মনে হলো কাফনে মোড়ানো অবয়বটা যেন আমার দিকেই তাকিয়ে আছে। যদিও সেখানে চোখ থাকার কথা নয়, পুরোটাই কাপড়ে ঢাকা। কিন্তু আমার মনে হলো দুটো চোখ যেন আয়নার ভেতর থেকে সরাসরি আমার আত্মার ভেতরে বেঁধে যাচ্ছে। কয়েক মুহূর্তের জন্য আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল। আমি ভয়ে আতঙ্কে এতটাই কেঁপে উঠেছিলাম যে আমার হাত থেকে স্টিয়ারিং প্রায় ফসকে যাচ্ছিল। আমি একটা ঝাঁকুনি দিয়ে নিজেকে সামলে নিলাম। আমার এই আকস্মিক ঝাঁকুনিতে পাশের সিটে বসা সাব্বির ভাইও চমকে উঠলেন। তিনি দেখলেন আমার মুখ ফ্যাকাশে হয়ে গেছে, কপালে ঘাম জমেছে। এবার তিনি আমার দিকে ঝুঁকে এসে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞাসা করলেন, ভাই কি হয়েছে? আপনার কি হয়েছে? আপনি কেন হঠাৎ এমনভাবে আটকে উঠলেন? আমি কি উত্তর দেব ভেবে পাচ্ছিলাম না। আমি যদি বলি যে আয়নায় তার মৃত চাচার প্রতিবিম্ব দেখেছি, সে কি বিশ্বাস করবে নাকি আমাকে পাগল ভাববে? আমি কথাটা বলতে গিয়েও ইতস্তত করছিলাম। আমার এই অবস্থা দেখে সাব্বির ভাই আমার একটা হাত তার 2 হাতের মধ্যে ধরে ফেললেন। তার নিজের হাতও ঠান্ডা আর ঘামে ভেজা। তিনি কাঁপা কাঁপা গলায় আমাকে অভয় দিয়ে বললেন, ভাই আপনি নির্ভয়ে বলুন, কোনো অসুবিধা নেই।
আমি আপনার জায়গায় থাকলে হয়তো এরকমই আচরণ করতাম। আপনি যা বলবেন আমি তাই বিশ্বাস করব। দয়া করে বলুন আপনি কি দেখেছেন। তার এমন কথায় আমি বেশ অবাক হলাম। তার কণ্ঠের আকতি দেখে আমার মনে হলো সে যেন আমার কাছ থেকে ঠিক এই কথাটাই শুনতে চাইছে। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। গাড়ি চালাতে চালাতে নিচু গলায় বললাম, আসলে আপনি বিশ্বাস করবেন কিনা জানি না ভাই, কিন্তু আমি সামনের ওই আয়নাটায় আমার মনে হলো আমি আপনার ওই মৃত আত্মীয়র মানে আপনার চাচার চেহারাটা দেখতে পেয়েছি। আমার কথা শেষ হতে না হতেই লোকটা কান্নার মতো স্বরে বলে উঠল। তার হাত কাঁপুনি আরো বেড়ে গেল। সে প্রায় ফিসফিস করে বলল, ভাই আমি জানতাম এটা আমার মনের ভুল না। একটু আগে যে আপনি আমাকে প্রশ্ন করেছিলেন আমি কেন আটকে উঠেছিলাম, তার কারণটাও ঠিক এটাই। আমি আয়নার দিকে হঠাৎ তাকিয়ে এই একই দৃশ্য দেখতে পেয়েছিলাম। আমার মৃত কাকা জহিরুল, তার চেহারাটা আমি আয়নার মধ্যে স্পষ্ট দেখেছি। দেখি আমার কলিজাটা মুখ দিয়ে বেরিয়ে আসার জোগাড় হয়েছিল। আমি ভাবলাম আপনাকে বললে আপনি হয়তো বিশ্বাস করবেন না, ভাববেন আমি শোকে পাগল হয়ে গেছি বা উল্টোপাল্টা বকছি, তাই তখন কথাটা আপনাকে বলিনি। তার কথা শোনার পর আমার আর বুঝতে বাকি রইল না যে কিছু একটা ঝামেলা আছে। যা ঘটছে তা স্বাভাবিক নয়, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে চলেছে আমাদের সাথে। লোকটার অবস্থা দেখে আমি বুঝতে পারছিলাম সে প্রচন্ড ভয় পেয়ে গেছে। তার হাত বরফের মতো ঠান্ডা, আর মুখ দিয়ে ঠিক মতো কথা বেরোচ্ছে না। আমার অ্যাম্বুলেন্স ড্রাইভিং এর এই দীর্ঘ পেশায় যেহেতু টুকটাক এমন কিছু অদ্ভুত ঘটনার কানাঘোষা শুনেছি, তাই আমি বিষয়টা আজ করতে পারছিলাম। কিন্তু সাব্বির ভাই একজন সাধারণ মানুষ, তার পক্ষে এই ভয়টা সামলানো কঠিন। আমি তাকে সাহস জোগানোর জন্য বললাম, ভাই হয়তো আমাদের দুজনেরই ভুল হয়েছে। দেখুন আপনার তো চাচা, তার মৃত্যুতে আপনার মনের অবস্থা ভালো নেই, আর আমার তো সারাদিন এসব নিয়ে কাজ। হতে পারে আমরা দুজনেই ক্লান্ত, তাই হয়তো চোখের ভুল দেখেছি, এমনটা হতেই পারে। আমার কথা শুনে লোকটা যেন কিছুটা ভরসা পেল। দুজনেই ভুল দেখেছি এই কথাটা তার বিশ্বাস করতে কষ্ট হলেও নিজেকে শান্ত করার জন্য সে হয়তো এটাই মেনে নেওয়ার চেষ্টা করলো। সে একটা দীর্ঘশ্বাস ফেলে সিটে হেলান দিয়ে বসলো। অ্যাম্বুলেন্স আবার তার নিজ গতিতে অন্ধকারের বুক ছেড়ে এগিয়ে চলল। কিন্তু এই শান্তিটুকু বেশিক্ষণ স্থায়ী হলো না। মিনিট পাঁচেক যেতে না যেতেই সাব্বির ভাই আবার ভয়ে চিৎকার করে উঠলেন। এবার তার গলার স্বর আগের চেয়েও বেশি আতঙ্কিত। তিনি প্রায় কাঁদো কাঁদো হয়ে বলতে শুরু করলেন, না ভাই না, এটা কোনো মনের ভুল নয়, এটা সত্যি। আপনি আর আমি যা দেখেছি তা একদম সত্যি ছিল। কারণ এবার আমি আবার আয়নাতে তাকিয়ে ওই একই জিনিস দেখেছি। আমার মৃত চাচার চেহারাটা আয়নায় স্পষ্ট ভেসে উঠেছিল। তিনি যেন আমার দিকে তাকিয়ে হাসছিলেন। ভাই আপনি আমাকে অভয় দেওয়ার জন্য মিথ্যে বলছেন তাই না? তার কথায় আমার বুকের ভেতরটাও কেঁপে উঠল। আমি আর কোনো উপায় না পেয়ে তাকে সত্যিটা বলার সিদ্ধান্ত নিলাম। আমি বললাম, আসলে ভাই আপনাকে একটা কথা বলি, অনেক সময় মৃতদেহের ওপর কিছু খারাপ জিনিসের আসর হয়, আর সেই জিনিসগুলোই আমাদের ভয় দেখানোর চেষ্টা করে। আমাদের এখন ভয় পেলে চলবে না, মন শক্ত রাখতে হবে। তাছাড়া আমরা তো দুজন মানুষ একসাথে আছি, আমরা একা নই। আমার কথা শুনে লোকটা যেন আরো বেশি ভেঙে পড়ল। সে ফিসফিস করে বলল, তার মানে আমরা আগের বারও ভুল দেখিনি। এই বলে সে চুপ হয়ে গেল। তার মুখ দেখে মনে হচ্ছিল সে মনে মনে কোনো দোয়া পড়ছে, যাতে তাড়াতাড়ি এই ভয়ঙ্কর যাত্রা শেষ হয় আর সে তার চাচার লাশ নিয়ে সহি সালামতে বাড়ি পৌঁছাতে পারে। আমিও মনে মনে আল্লাহকে ডাকতে শুরু করলাম, কারণ আমি বুঝতে পারছিলাম আজকের রাতটা সহজে শেষ হবে না। সাব্বির ভাইয়ের আতঙ্কিত অবস্থা দেখে আমার নিজের ভয়টাও যেন দ্বিগুণ হয়ে গেল। পরিস্থিতি যে স্বাভাবিক নয় তা আমি পুরোপুরি নিশ্চিত হয়ে গিয়েছিলাম। এই মুহূর্তে আমাদের একমাত্র লক্ষ্য হলো যত দ্রুত সম্ভব গন্তব্যে পৌঁছানো। আমি তাই আর দেরি না করে অ্যাম্বুলেন্সের গতি বাড়িয়ে দিলাম। অ্যাক্সিলারেটরে চাপ দিতেই গাড়িটা বাতাসের মতো ছুটে চলল। রাস্তার দুপাশের গাছপালা, বিদ্যুতের খুঁটিগুলো ঝাপসা ছায়ার মতো পেছনে মিলিয়ে যাচ্ছিল। আমি মনে মনে আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম। আমার পাশে বসা সাব্বির ভাইও হয়তো মনে মনে দোয়া দরুদ পড়ছিলেন, কারণ তার ঠোঁট দুটো অনবরত নড়ছিল। কিছুক্ষণ এভাবে চলার পর আমরা দুজনেই পেছন থেকে একটা বেশ জোরালো শব্দ শুনতে পেলাম। শব্দটা এমন ছিল যেন কোনো ভারী জিনিস ধপাস করে পড়ে গেল। আমার মনে হলো লাশটা হয়তো স্ট্রেচার থেকে নিচে পড়ে গেছে। শব্দটা এতটাই স্পষ্ট ছিল যে আমরা দুজনই একসাথে চমকে উঠলাম। আমি সঙ্গে সঙ্গে গাড়ির গতি কমিয়ে দিলাম এবং রাস্তার একপাশে অ্যাম্বুলেন্সটা থামালাম। গাড়ি থামতেই সাব্বির ভাই আমার হাতটা খপ করে ধরে ফেললেন। তার চোখ মুখে রাজ্যের আতঙ্ক। তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, ভাই আমার খুব ভয় লাগছে, লাশটা যদি নিচে পড়েও যায় তাহলে ওখানেই থাক। আপনি দয়া করে গাড়ি থেকে নামবেন না, যা হওয়ার বাড়িতে গিয়ে দেখা যাবে। চলুন আমরা গাড়িটা চালিয়ে নিয়ে যাই। তার কথায় ভয় আর অসহায়ত্ব স্পষ্ট ফুটে উঠেছিল, কিন্তু আমি তার কথায় সায় দিতে পারলাম না। আমার পেশাগত দায়িত্ববোধ আমাকে বাধা দিল। আমি তাকে শান্ত করার চেষ্টা করে বললাম, ভাই আমার কাজ শুধু লাশ পৌঁছে দেয়া নয়,
বরং লাশটা ঠিকঠাক মতো পৌঁছে দেয়া। যদি সত্যি লাশটা পড়ে গিয়ে থাকে তাহলে ওটাকে আবার স্ট্রেচারে তুলে রাখা আমার দায়িত্ব। আমি মনে করি একবার অন্তত অ্যাম্বুলেন্সের দরজাটা খুলে চেক করা দরকার। আপনি ভয় পাবেন না, আমি এক্ষুনি দেখে আসছি। সাব্বির ভাই হয়তো আমার যুক্তির কাছে হার মানলেন, কিন্তু তার ভয় কাটল না। তিনি গাড়ির ভেতরেই জড়সড় হয়ে বসে রইলেন। আমি গাড়ির চাবিটা নিয়ে সাবধানে দরজা খুলে নামলাম। বাইরে ঘুটঘুটে অন্ধকার, ঝিঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। পরিবেশটা কেমন যেন থমথমে লাগছিল। আমি আমার মোবাইল ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে অ্যাম্বুলেন্সের পেছনের দিকে এগিয়ে গেলাম। বুকের ভেতরটা ধুকপুক করছিল। আমি কাঁপা কাঁপা হাতে পেছনের দরজাটা খুললাম। ভেতরে আলো ফেলতেই দেখলাম লাশটা ঠিক আগের মতোই স্ট্রেচারের ওপর সুন্দরভাবে শোয়ানো আছে। কাফনের কাপড় অবিকল একই রকম আছে, এক চুলও নড়চড় হয়নি। আমার মনে একটা বড় প্রশ্ন উঠল, তাহলে যে ভারী কিছু একটা পড়ে যাওয়ার শব্দ আমরা দুজনে শুনলাম, সেটা কিসের শব্দ ছিল? এই নির্জন রাস্তায় চলন্ত গাড়ির ভেতর থেকে এমন শব্দ আসার তো আর কোনো উৎস থাকতে পারে না। আমি কিছুক্ষণ দ্বিধায় দাঁড়িয়ে রইলাম। কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা খুঁজে না পেয়ে আমি আবার দরজাটা সাবধানে লাগিয়ে দিলাম এবং সামনের ড্রাইভিং সিটের দিকে এগিয়ে গেলাম। আমি গাড়িতে উঠে বসতেই সাব্বির ভাই আমার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালেন। আমি তাকে আশ্বস্ত করে বললাম, সবকিছু ঠিক আছে, লাশ জায়গাতেই আছে। হয়তো রাস্তার কোনো গর্তে চাকা পড়ার কারণে এমন শব্দ হয়েছে। যদিও আমি জানতাম আমার এই ব্যাখ্যাটা কতটা খোঁড়া। আমি আবার গাড়ি চালাতে শুরু করলাম। সাব্বির ভাইয়ের দিকে তাকিয়ে বুঝতে পারছিলাম যে তিনি প্রচণ্ড ভয় পাচ্ছেন। তার ভয় কাটানোর জন্য এবং পরিবেশটা হালকা করার জন্য আমি তাকে জিজ্ঞাসা করলাম, ভাই কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞাসা করি, আপনারা কোথায় থাকেন? আমার প্রশ্নে তিনি যেন কিছুটা স্বাভাবিক হওয়ার সুযোগ পেলেন। তিনি বলতে শুরু করলেন, আমি ডেমরায় থাকি ভাই। আমার চাচা জহিরুল চাচা থাকতেন মিরপুরে। মধ্যরাতে চাচার বাসা থেকে কল আসে যে তিনি হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েছেন। চাচি ফোন করে কান্নাকাটি করছিলেন। খবর পেয়ে আমরা তড়িঘড়ি করে সেখানে চলে যাই। সেখান থেকে তাদের বাড়ির কাছে একটা ছোট হাসপাতালে চাচাকে ভর্তি করা হয়, কিন্তু সেখানে দুপুর পর্যন্ত চিকিৎসা চললেও অবস্থার কোনো উন্নতি হয়নি। ডাক্তাররা বলেন তাকে কোনো বড় হাসপাতালে নিতে হবে। আমরা ওখান থেকে একটা অ্যাম্বুলেন্স ভাড়া করে বড় হাসপাতালের দিকে রওনা দিই, কিন্তু দুর্ভাগ্য, পথেই তিনি হার্ট অ্যাটাক করেন। হাসপাতালে পৌঁছানোর পর ডাক্তাররা ওনাকে দেখেই বলেন যে উনি আর বেঁচে নেই। কথাগুলো বলতে বলতে তার গলাটা ধরে আসছিল। তিনি আরো বললেন, আমার চাচির অবস্থা খুব খারাপ, কান্নাকাটি করতে করতে প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছেন। তাদের বাড়িতে এখন কান্নার রোল পড়েছে। আমার চাচার কোনো ছেলে নেই, শুধু একটা মেয়ে আছে, সেও ছোট। তাই পরিবারের বড় ছেলে হিসেবে আমি এসেছি তার লাশটা নিয়ে যেতে। আমরা যখন কথা বলছিলাম ঠিক সেই মুহূর্তে এক ভয়ঙ্কর ঘটনা ঘটল। হঠাৎ করেই মনে হলো যেন কোনো বিশাল আকৃতির পাথর প্রচণ্ড শক্তিতে কেউ আমাদের অ্যাম্বুলেন্সের ছাদের ওপর ছুঁড়ে মেরেছে। দুম করে এত বিকট একটা শব্দ হলো যে আমাদের দুজনেরই বুকের ভেতরটা কেঁপে উঠল। মনে হচ্ছিল যেন কানের পর্দা ফেটে যাবে। আমি ভয়ে সজোরে ব্রেক কষলাম। সাব্বির ভাই, যার বয়স আনুমানিক 30 থেকে 32 হবে, ভয়ে চিৎকার করে উঠলেন। আমি সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স থামিয়ে দিলাম। আমরা দুজনেই প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম। আমি গাড়ি থেকে নামলাম এটা দেখার জন্য যে ছাদের ওপর থেকে এত জোরে কিসের আওয়াজ এলো। আমার সাথে সাথে সাব্বির ভাইও গাড়ি থেকে নামলেন। রাস্তার একপাশে আমাদের গাড়িটা দাঁড়িয়েছিল। আমি মোবাইলের আলো ফেলে ছাদের দিকে তাকালাম, কিন্তু সেখানে কিছুই ছিল না। ছাদটা একদম ফাঁকা, স্বাভাবিক, কোনো টোলও পড়েনি। আমি কিছুই বুঝতে পারছিলাম না। হঠাৎ আমার কি মনে হলো, আমি হাঁটু গেড়ে বসে অ্যাম্বুলেন্সের নিচটা দেখার চেষ্টা করলাম। আর নিচে তাকাতেই যে দৃশ্য আমি দেখলাম তা আমার শরীরকে বরফের মতো ঠান্ডা করে দিল। আমি দেখলাম অ্যাম্বুলেন্সের ঠিক মাঝ বরাবর নিচে একটা ধবধবে সাদা কাফনের কাপড় পড়ে আছে। এটা দেখে আমার গলা শুকিয়ে গেল। একটা কাফনের কাপড় কিভাবে চলন্ত অ্যাম্বুলেন্সের নিচে আসতে পারে? প্রথম অবস্থায় প্রচণ্ড ভয় পেলেও আমি নিজেকে সামলানোর চেষ্টা করলাম। আমি নিজেকে বোঝালাম যে হয়তো রাস্তায় কোনো কারণে একটা সাদা কাপড় পড়েছিল আর আমি ঠিক সেই কাপড়ের বরাবর গাড়িটা থামিয়েছি, তাই এমনটাই মনে হচ্ছে। এই ভেবে আমি সাব্বির ভাইকে নিয়ে আবার গাড়িতে ওঠার জন্য তার দিকে তাকালাম, কিন্তু তার দিকে তাকিয়ে আমি যেন জমে গেলাম। আমি দেখলাম লোকটি অ্যাম্বুলেন্সের ছাদের দিকে এক দৃষ্টি তাকিয়ে আছে, যেন সে বরফের মতো জমে গেছে। তার চোখ মুখে রাজ্যের বিস্ময় আর আতঙ্ক। আমি তাকে ডাক দিলাম, সাব্বির ভাই চলুন ভেতরে যাই, কিন্তু সে আমার ডাকে কোনো সাড়া দিল না। সে একইভাবে ছাদের দিকে তাকিয়ে রইল। আমি তার কাছে গিয়ে তার হাত ধরে একটা ঝাঁকি দিয়ে বললাম, আরে ভাই কি দেখছেন, চলুন তাড়াতাড়ি ভেতরে চলুন। আমার ঝাঁকুনি খেয়ে লোকটি যেন চেতনা ফিরে পেল। সে আমার দিকে তাকিয়ে ফ্যাল করে বলল, আপনি কি গাড়ির ওপরে কিছু দেখেছেন? আমি বললাম, না তো, ছাদের ওপরে তো কিছুই দেখিনি।
সবকিছু তো স্বাভাবিকই ছিল। লোকটা আমার দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, ভাই, আমার কথায় বিশ্বাস করুন, আমি আল্লাহর কসম কেটে বলছি, আমি ছাদের দিকে তাকাতেই দেখি অ্যাম্বুলেন্সের উপরে একটা কুচকুচে কালো ধোঁয়ার মতো অবয়ব জমাট বেঁধেছিল। ধোঁয়াটা এতটাই কালো ছিল যে রাতের অন্ধকারও তার কাছে ম্লান। আপনি সত্যি এমন কিছু দেখেননি? আমি তার কথা শুনে শিউরে উঠলাম, কিন্তু আমি যে অ্যাম্বুলেন্সের নিচে একটা কাফনের কাপড় দেখেছি সে কথাটা আর তাকে বললাম না। বললে সে হয়তো ভয়ে জ্ঞান হারাবে। আমি শুধু বললাম, না ভাই, আমি কিছুই দেখিনি, হয়তো আপনার চোখের ভুল, আমাদের আর বেশিক্ষণ বাইরে থাকা ঠিক হবে না, চলুন ভেতরে চলে যাই। আমরা দুজনেই প্রায় দৌড়ে গাড়িতে উঠে পড়লাম। আমি আবার ড্রাইভিং শুরু করলাম, কিন্তু আমার মন বলছিল খুব ভয়ঙ্কর কিছু একটা আমাদের পিছু নিয়েছে। গাড়ির ভেতরে তখন পিনপতন নীরবতা, বাইরের অন্ধকারের চেয়েও গভীর এক অন্ধকার যেন আমাদের দুজনকেই গ্রাস করে নিয়েছিল। একটু আগের সেই ভয়ঙ্কর ঘটনাগুলোর পর আমি বা সাব্বির ভাই কেউই আর একটি কথা বলিনি। আমি শুধু প্রাণপণে গাড়ি চালিয়ে যাচ্ছিলাম, আর তিনি হয়তো ভয়ে চোখ বন্ধ করে বসেছিলেন। আমার মাথায় তখন হাজারো চিন্তা ঘুরপাক খাচ্ছিল। স্ট্রেচার থেকে লাশ পড়ে যাওয়ার শব্দ, অথচ লাশ জায়গাতেই থাকা, তারপর গাড়ির ছাদে সেই বিকট আওয়াজ, অ্যাম্বুলেন্সের নিচে পড়ে থাকা কাফনের কাপড়, আর সাব্বির ভাইয়ের দেখা সেই কালো ধোঁয়ার মতো অবয়ব, সবকিছু মিলেমিশে একাকার হয়ে যাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম আমরা কোনো এক অস্বাভাবিক ঘটনার জালে জড়িয়ে পড়েছি। কিছুক্ষণ এভাবে চলার পর সাব্বির ভাই হঠাৎ খুব নিচু গলায় বলে উঠলেন, ভাই, গাড়িটা একটু থামান, আমার একটু হালকা হতে হবে। তার গলার স্বরে কেমন একটা অসহায়ত্ব ছিল। আমি বুঝতে পারলাম এই প্রচন্ড মানসিক চাপের মধ্যে তার শারীরিক অস্বস্তি হওয়াটা স্বাভাবিক। আমি অনুভব করছিলাম যে আমারও একটু বিরতি দরকার, তাই আমি রাস্তার একপাশে একটা ফাঁকা জায়গা দেখে গাড়িটা থামালাম। জায়গাটা ছিল বেশ নির্জন। রাস্তার দুই পাশে বড় বড় গাছগুলো দৈত্যের মতো দাঁড়িয়ে আছে। তাদের ডালপালাগুলো রাস্তার উপর এমনভাবে ঝুঁকে পড়েছে যে দেখে মনে হচ্ছিল যেন একটা অন্ধকার সুড়ঙ্গের মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম। আমি ইঞ্জিন বন্ধ করে গাড়ির চাবিটা হাতে নিলাম। আমরা দুজনেই গাড়ি থেকে নামলাম। সাব্বির ভাই রাস্তার একপাশে গাছের আড়ালে চলে গেলেন। আমিও একটু দৌড়ে গিয়ে হালকা হয়ে নিলাম। পুরো প্রক্রিয়াটা সারতে আমাদের বড়জোর 2 থেকে 3 মিনিট সময় লেগেছিল। আমরা যখন অ্যাম্বুলেন্সের দিকে ফিরে আসছিলাম তখনই দূর থেকে একটা দৃশ্য দেখে আমাদের বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। আমরা দেখলাম অ্যাম্বুলেন্সের পেছনের দরজাটা হা করে খোলা। এটা দেখে আমাদের দুজনেরই মুখ ফ্যাকাশে হয়ে গেল। আমি দৌড়ানোর আগে শুধু বলেছিলাম, দরজা তো আমি নিজের হাতে লক করে গিয়েছিলাম। আমাদের দুজনের মনেই তখন একটাই ভয়, আবার কেউ লাশটা নিয়ে চলে গেল না তো। যদিও এই নির্জন রাস্তায় এমনটা হওয়ার সম্ভাবনা প্রায় শূন্য, কিন্তু যা যা ঘটছিল তাতে কোনো কিছুই আর অসম্ভব মনে হচ্ছিল না। আমরা প্রায় দৌড়ে অ্যাম্বুলেন্সের খোলা দরজার সামনে এসে দাঁড়ালাম। আমি আমার মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে ভেতরে আলো ফেললাম, আর ভেতরের দৃশ্য দেখে আমাদের দুজনেরই চোখ কপালে উঠে গেল। অ্যাম্বুলেন্সের ভেতরটা একদম ফাঁকা, স্ট্রেচারটা খালি পড়ে আছে, কিন্তু লাশটা নেই। কাফনে মোড়ানো সেই দেহটা যেন বাতাসে মিলিয়ে গেছে। এই দৃশ্য দেখে সাব্বির ভাই প্রায় চিৎকার করে উঠলেন, আমার চাচার লাশ কোথায় গেল? তার কণ্ঠের আর্তনাদ সেই নির্জন পরিবেশে প্রতিধ্বনিত হয়ে এক ভয়ঙ্কর আবহ তৈরি করলো। আমরা দুজন পাগলের মতো এদিক সেদিক লাশটা খুঁজতে শুরু করলাম। রাস্তার পাশে গাছের ঝোপের আড়ালে সব জায়গায় আলো ফেলে দেখলাম, কিন্তু কোথাও কিচ্ছু নেই। মাঝে মাঝে 2-1টা ট্রাক বা বাস তীব্র গতিতে রাস্তা পার হয়ে যাচ্ছিল। তাদের হেডলাইটের আলোয় আমাদের ছোটাছুটি করা ছায়ামূর্তিগুলো আরো বেশি ভৌতিক দেখাচ্ছিল। কি করব, কোথায় খুঁজবো, কিছুই ভেবে উঠতে পারছিলাম না। আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল। একজন অ্যাম্বুলেন্স ড্রাইভারের সবচেয়ে বড় দুঃস্বপ্ন হলো তার গাড়ি থেকে লাশ উধাও হয়ে যাওয়া। আমি যদি লাশ ছাড়া গন্তব্যে পৌঁছাই তাহলে মৃতের পরিবারের কাছে কি জবাব দেব, পুলিশকে কি বলবো? এসব ভাবতে ভাবতে আমার শরীর ঠান্ডা হয়ে আসছিল। ঠিক সেই মুহূর্তে যখন আমি প্রায় হাল ছেড়ে দিয়েছি, তখন এমন একটা ভয়ঙ্কর দৃশ্য আমার চোখে পড়ল যা আমার পায়ের তলার মাটি সরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। আমি যখন হতাশ হয়ে তাকাচ্ছিলাম তখন হঠাৎ করেই আমার চোখ চলে গেল অ্যাম্বুলেন্সের ছাদের ওপর, আর সেখানে যা দেখলাম তাতে আমার রক্ত চলাচল যেন থেমে গেল। আমি দেখলাম কাফনে মোড়ানো লাশটা অ্যাম্বুলেন্সের ছাদের ওপর একবারে স্থির হয়ে শুয়ে আছে। এই দৃশ্য দেখে আমি কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলাম। আমার মুখ থেকে একটাও শব্দ বের হলো না। আমি যেন নিজের জায়গায় বরফের মতো জমে গেলাম। আমার মস্তিষ্ক কিছুতে এই দৃশ্যটা মেনে নিতে পারছিল না। এটা কিভাবে সম্ভব? একটা মৃতদেহ যা কিনা অ্যাম্বুলেন্সের ভেতরে তালাবদ্ধ ছিল, সেটা নিজ থেকে দরজা খুলে গাড়ির ছাদে উঠে যেতে পারে? আমার এই পাথরের মতো অবস্থা দেখে সাব্বির ভাই আমার দিকে তাকালেন। তারপর আমি যেদিকে তাকিয়ে আছি সেদিকে তার দৃষ্টি অনুসরণ করে তিনিও ছাদের দিকে তাকালেন।
আর ছাদের উপর লাশটা দেখতে পেয়ে তিনি আতঙ্কে এমন এক বিকট চিৎকার দিয়ে উঠলেন যা বনের পশু পাখিদেরও ঘুম ভাঙিয়ে দিয়েছিল। তার সেই ভয়ের তো চিৎকার শুনে আমার ঘোর কাটল। আমি হতচকিত হয়ে তার দিকে তাকালাম, আর সেও আমার দিকে ফ্যাল করে তাকিয়ে রইল। আমরা দুজনই বোবার মতো একে অপরের দিকে তাকিয়ে ঢোক গিলতে শুরু করলাম। আমাদের দুজনের মাথায় তখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, একটা লাশ কিভাবে অ্যাম্বুলেন্সের ছাদের উপর উঠে যেতে পারে? এই অবাস্তব অসম্ভব ঘটনার কোনো ব্যাখ্যা আমাদের কাছে ছিল না। তবে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো লাশটাকে ছাদ থেকে নিচে নামাতে হবে। কিন্তু সত্যি বলতে আমার এক পাও এগোনোর সাহস হচ্ছিল না। ওই লাশটাকে স্পর্শ করার কথা ভাবতেই আমার সারা শরীরে কাঁটা দিয়ে উঠছিল। আমার মনে হচ্ছিল ওটার কোনো সাধারণ মৃতদেহ নেই, ওটা ভয়ঙ্কর কিছু একটার আশ্রয়স্থলে পরিণত হয়েছে। কিন্তু দায়িত্বের কাছে ভয়কে হার মানতেই হলো। বাধ্য হয়ে আমি অ্যাম্বুলেন্সের ভেতর থেকে একটা ছোট্ট মই বের করলাম। মইটা অ্যাম্বুলেন্সের গায়ে লাগিয়ে আমি সাব্বির ভাইকে বললাম, ভাই, ভয় পেলে চলবে না, যা করার আমাদেরই করতে হবে। আমি কাঁপা কাঁপা পায়ে মই বেয়ে অ্যাম্বুলেন্সের ছাদ পর্যন্ত পৌঁছালাম। কিন্তু একটা লাশ একা নিচে নামানো আমার পক্ষে সম্ভব ছিল না। আমি নিচে দাঁড়ানো সাব্বির ভাইকে বললাম, শুনুন, আমি ছাদ থেকে লাশটা আস্তে আস্তে নিচের দিকে ঠেলে দিচ্ছি, আর আপনি নিচ থেকে সাবধানে ধরে ফেলবেন। ভয় পাবেন না, আমি আছি। লোকটা ভয়ে আমতা আমতা করতে করতে রাজি হলো, কারণ সেও বুঝতে পারছিল এছাড়া আর কোনো উপায় নেই। আমরা এমন এক ভয়ঙ্কর ঘটনার সাক্ষী হয়েছিলাম যা ইতিমধ্যেই আমাদের দুজনের ভেতরটা কাঁপিয়ে দিয়েছিল। আমি ছাদে উঠে কাফনে মোড়ানো দেহটার দিকে হাত বাড়ালাম। আমার হাত দুটো থরথর করে কাঁপছিল। আমি চোখ বন্ধ করে আল্লাহর নাম নিয়ে লাশটার গায়ে হাত রাখলাম। লাশটা বরফের মতো ঠান্ডা ছিল। আমি যখন অ্যাম্বুলেন্সের ছাদের উপর দাঁড়িয়ে কাফনে মোড়ানো দেহটার দিকে হাত বাড়িয়েছিলাম, তখন আমার বুকের ভেতরটা হাতুড়ির মতো পেটাচ্ছিল। সাব্বির ভাই নিচে দাঁড়িয়েছিলেন, তার মুখটা ভয়ে আর উদ্বেগে ফ্যাকাশে হয়ে গিয়েছিল। আমি তাকে আবারও বললাম, ভাই, শক্ত করে ধরবেন, আমি আস্তে আস্তে নামাচ্ছি। তিনি শুধু মাথা নাড়ালেন, তার মুখ দিয়ে কোনো কথা বেরোলো না। আমি আমার সমস্ত শক্তি দিয়ে লাশটাকে ধরে ছাদের কিনারার দিকে ঠেলে দিতে শুরু করলাম। দেহটা আচমকা হালকা মনে হচ্ছিল। আমি সাবধানে লাশটার অর্ধেক অংশ ছাদের বাইরে ঝুলিয়ে দিলাম এবং সাব্বির ভাইকে ইশারা করে ধরার জন্য বললাম। তিনি এগিয়ে এসে কাঁপা কাঁপা হাতে লাশটা ধরতে গেলেন। কিন্তু যে মুহূর্তে তিনি লাশটা ধরেছেন, সেই মুহূর্তে এক অঘটন ঘটল। হয়তো ভয়ের কারণে অথবা লাশের ভারে তার হাত ফসকে গেল, আর পরের মুহূর্তেই লাশটা ধপাস করে একটা শব্দ করে সরাসরি তার গায়ের ওপর পড়ল। লাশটা লোকটার উপরে পড়তে তিনি এক ভয়ার্ত চিৎকার করে উঠলেন। তার চিৎকার শুনে আমি আর এক মুহূর্ত দেরি করলাম না। প্রায় লাফিয়ে মই বেয়ে নিচে নামলাম। সাব্বির ভাই লাশের নিচে চাপা পড়ে ছটফট করছিলেন। আমি দৌড়ে গিয়ে তার উপর থেকে লাশটা সরানোর চেষ্টা করলাম, কিন্তু লাশটা সরাতে গিয়ে আমি এক ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হলাম। যে লাশটাকে ছাদের উপর আমার কাছে অস্বাভাবিক হালকা মনে হয়েছিল, এখন সেই লাশটাকেই মনে হচ্ছিল যেন কয়েকশো কেজি ওজনের একটা পাথরের চাই। আমি আমার সমস্ত শক্তি দিয়েও লাশটাকে 1 ইঞ্চি সরাতে পারছিলাম না। মনে হচ্ছিল যেন অদৃশ্য কোনো শক্তি লাশটাকে মাটির সাথে চেপে ধরে রেখেছে। আমার কপাল দিয়ে দরদর করে ঘাম ঝরতে শুরু করলো। আমি বুঝতে পারছিলাম না একটা লাশের ওজন হঠাৎ করে এত বেড়ে যেতে পারে কিভাবে। আমি মরিয়া হয়ে আবার চেষ্টা করলাম। এবার আমার সাথে সাব্বির ভাই নিচে থেকে সাহায্য করতে শুরু করলেন। আমাদের দুজনের সম্মিলিত প্রচেষ্টায় অনেক কষ্টে ঘাম ঝরিয়ে আমরা কোনো মতে লাশটা লোকটার উপর থেকে সরাতে পারলাম। লাশটা তার উপর থেকে সরানোর পর সাব্বির ভাই জোরে জোরে নিঃশ্বাস নিতে শুরু করলেন। তার মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না। কিছুক্ষণ পর তিনি হাঁপাতে হাঁপাতে বললেন, ভাই, লাশের ওজন এত বেশি হলো কিভাবে? আমার মনে হচ্ছিল আমার বুকের পাঁজরগুলো সব ভেঙে যাবে। তার কথা শুনে আমার বিস্ময়ের সীমা রইল না। আমি বললাম, ঠিকই বলেছেন ভাই, লাশটা প্রচন্ড ভারী মনে হচ্ছিল। আমি একা কিছুতেই সরাতে পারছিলাম না। আমাদের দুজনের কাছে ব্যাপারটা অবিশ্বাস্য মনে হচ্ছিল, কিন্তু তখন এসব নিয়ে ভাবার সময় ছিল না। আমাদের প্রধান কাজ ছিল লাশটাকে আবার অ্যাম্বুলেন্সের ভেতরে তোলা। আমরা দুজন মিলে অতি কষ্টে প্রায় টেনে হিঁচড়ে লাশটাকে অ্যাম্বুলেন্সের পেছনের দরজার কাছে নিয়ে গেলাম। স্ট্রেচারে তোলার সময় আমাদের দুজনেরই নাভিশ্বাস উঠে গিয়েছিল। মনে হচ্ছিল যেন আমরা একটা মৃতদেহ নয়, বরং একটা লোহার সিন্দুককে তোলার চেষ্টা করছি। কোনো রকমে লাশটা আবার অ্যাম্বুলেন্সের ভেতরে স্ট্রেচারে রাখার পর আমরা দুজনই হাঁপাতে লাগলাম। আমাদের দুজনের শরীরে ঘামে ভিজে জবজব করছিল। আমরা তাড়াতাড়ি পেছনের দরজাটা সজোরে লাগিয়ে দিলাম, যেন ভেতরের ভয়ঙ্কর কিছু আর বাইরে বেরিয়ে আসতে না পারে। তারপর প্রায় দৌড়ে এসে সামনের সিটে বসে পড়লাম। আমার হাত পা তখনও কাঁপছিল। আমি কাঁপা হাতে চাবি ঘুরিয়ে অ্যাম্বুলেন্স স্টার্ট দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু এবার আর এক বিপত্তি দেখা দিল। অ্যাম্বুলেন্স স্টার্ট নিল না।
আমি আবার চেষ্টা করলাম, চাবি ঘোরাতেই শুধু একটা খটখট শব্দ হচ্ছে, কিন্তু ইঞ্জিন চালু হচ্ছে না। আমি বারবার চেষ্টা করতে লাগলাম, কিন্তু ফলাফল একই। আমার কপালে চিন্তার ভাঁজ পড়ল। এই নির্জন রাস্তায় মাঝরাতে একটা অভিশপ্ত লাশ নিয়ে গাড়ির ইঞ্জিন বিকল হয়ে যাওয়া, এর চেয়ে ভয়ঙ্কর আর কি হতে পারে? আমি বুঝতে পারছিলাম গাড়িতে কোনো যান্ত্রিক সমস্যা হয়েছে। সেটা দেখার জন্য আমাকে আবার গাড়ি থেকে নামতে হবে। আমি সাব্বির ভাইকে বললাম, ভাই আপনি বসুন, আমি দেখছি গাড়ির কি সমস্যা হলো। তিনি ভয়ে ভয়ে বললেন, ভাই আমাকে একা রেখে যাবেন না। আমি তাকে অভয় দিয়ে বললাম, আমি তো গাড়ির সামনেই থাকবো, ভয় পাবেন না। এই বলে আমি অনিচ্ছা সত্ত্বেও গাড়ি থেকে নামলাম। গাড়ির বনেট খোলার জন্য আমি যখন সামনের দিকে যাচ্ছিলাম, তখন অভ্যাসবশত আমার চোখ গেল অ্যাম্বুলেন্সের পেছনের দিকে। আর যা দেখলাম তাতে আমার বুকের রক্ত আবার হিম হয়ে গেল। আমি দেখলাম অ্যাম্বুলেন্সের পেছনের দরজাটা, যেটা আমরা দুজন মিলে এত কষ্ট করে সজোরে লাগিয়েছিলাম, সেটা আবার সামান্য খোলা। একটা চাপা ভয়ের স্রোত আমার শির দ্বারা দিয়ে বয়ে গেল। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। এটা কিভাবে সম্ভব? আমি বুঝতে পারছিলাম যা ঘটছে তা খুবই অস্বাভাবিক এবং ভয়ঙ্কর। গাড়ির ইঞ্জিন বিকল হওয়া এবং দরজা আবার খুলে যাওয়া, এই দুটো ঘটনা কোনোভাবেই কাকতালীয় হতে পারে না। আমার মনে হলো ভেতরে সেই খারাপ জিনিসটা চায় না যে আমরা এখান থেকে যাই, সে আমাদের এখানে আটকে রাখতে চায়। আমি সাব্বির ভাইকে কিছু না বলে ভাইয়ের পায়ে কাঁপা কাঁপা বুকে আবার অ্যাম্বুলেন্সের সেই খোলা দরজার দিকে এগিয়ে গেলাম। আমার প্রত্যেকটা পদক্ষেপ আমার কাছে এক একটা যুগের মতো মনে হচ্ছিল। আমি জানি না দরজার ওপাশে আমার জন্য কি ভয়ঙ্কর দৃশ্য অপেক্ষা করছে। আমি শুধু মনে মনে আল্লাহকে ডাকছিলাম আর সাহসে ভর করে দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। আমি যখন অ্যাম্বুলেন্সের সামনে খোলা দরজাটার সামনে গিয়ে দাঁড়ালাম, তখন আমার হৃৎপিণ্ডটা গলার কাছে এসে আটকে গিয়েছিল। আমি জানি না ভেতরে কি দেখব, কিন্তু আমার মন বলছিল খুব ভয়ঙ্কর কিছু একটা অপেক্ষা করছে। আমি কাঁপা কাঁপা হাতে দরজাটা পুরোপুরি খুললাম, আর ভেতরের দৃশ্য দেখে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আমি দেখলাম লাশটা আবার স্ট্রেচার থেকে নিচে পড়ে আছে। কাফনে মোড়ানো দেহটা অ্যাম্বুলেন্সের মেঝেতে এমনভাবে পড়েছিল যেন কেউ তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। এই দৃশ্য দেখে আমি আর একা লাশটা তোলার সাহস পেলাম না। আমার মনে হচ্ছিল আমি যদি একা ভেতরে ঢুকি তাহলে হয়তো আর জীবন্ত বেরিয়ে আসতে পারবো না। আমি দৌড়ে গাড়ির সামনের দিকে গেলাম এবং সাব্বির ভাইকে ইশারা করে ডাকলাম। তিনি প্রথমে আসতে না চাইলেও আমার ভয়ার্ত মুখ দেখে এবং পরিস্থিতির গুরুত্ব বুঝে গাড়ি থেকে নেমে এলেন। আমরা দুজনে মিলে আবার ধরাধরি করে লাশটা তোলার জন্য ভেতরে ঢুকলাম। কিন্তু যে মুহূর্তে আমরা লাশটা ধরলাম, আমরা দুজনে প্রচন্ড অবাক হয়ে গেলাম, কারণ এখন আর লাশটার সেই অস্বাভাবিক ওজন ছিল না। লাশটা আবার আগের মতোই স্বাভাবিক ওজনের হয়ে গেছে। যেই লাশটাকে একটু আগেই আমাদের কাছে লোহার সিন্ধুকের মতো ভারী মনে হচ্ছিল, সেই লাশটাই এখন আমরা দুজন খুব সহজে তুলে ফেললাম। এই অদ্ভুত ঘটনাটা আমাদের ভয়কে আরো বহুগুণ বাড়িয়ে দিল। আমরা বুঝতে পারছিলাম কোনো এক অদৃশ্য শক্তি আমাদের সাথে খেলা করছে। আমরা খুব কষ্টে লাশটা আবার স্ট্রেচারে উঠালাম। এবার আমরা দুজনেই লাশটার দিকে ভয়ে ভয়ে তাকিয়েছিলাম। আমরা তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সের দরজা বন্ধ করে বেরিয়ে আসব। ঠিক সেই সময় আমার চোখ পড়ল লাশের গায়ের ওপর। আমি খেয়াল করলাম লাশের হাতের দিক থেকে কাফনের কাপড়টা কিছুটা খুলে গেছে। একজন পেশাদার চালক হিসেবে আমার দায়িত্ববোধ জেগে উঠল। আমি ভাবলাম কাপড়টা ঠিক করে দেওয়া উচিত। আমি কাপড়টা আবার ঠিক করে পেঁচিয়ে দেওয়ার জন্য যেই না লাশের হাতের কাছে গিয়েছি, ঠিক তখনই এক অবিশ্বাস্য ভয়ঙ্কর ঘটনা ঘটল। সেই মৃতদেহটা যা এতক্ষণ নিথর হয়ে পড়েছিল, হঠাৎ তার কাফনের ভেতর থেকে হাতটা বের করে আমার হাতটা সজোরে চেপে ধরল। সেই স্পর্শটা ছিল বরফের চেয়েও ঠান্ডা, কিন্তু তার চাপ ছিল লোহার মতো শক্ত। আমি ভয়ে আতঙ্কে যন্ত্রণায় এমন এক চিৎকার দিলাম যে আমার নিজের কানেও অবিশ্বাস্য শোনাচ্ছিল। আমার মনে হচ্ছিল আমার হাতের হাড়গুলো গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। আমি আমার সমস্ত শক্তি দিয়েও আমার হাতটা ছাড়াতে পারছিলাম না। আমার চিৎকার শুনে সাব্বির ভাই, যিনি আমার পাশেই দাঁড়িয়েছিলেন, ভয়ে এক লাফে অ্যাম্বুলেন্স থেকে নেমে গেলেন। আমি তখন যন্ত্রণায় ছটফট করতে করতে তার কাছে সাহায্য চাইতে শুরু করলাম। আমি চিৎকার করে বলছিলাম, ভাই আমাকে বাঁচান, আমার হাতটা ছাড়ান, আমাকে ফেলে যাবেন না। আমার আর্তনাদ শুনে লোকটা হয়তো কিছুটা সাহস ফিরে পেল। সে ভয়ে ভয়ে এক পা দোপা করে এগিয়ে এলো এবং আমার সাথে সেই লাশের হাত থেকে আমার হাত ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। অনেক ধস্তাধস্তির পর কোনো এক অলৌকিক উপায়ে আমরা সফল হলাম। লাশের হাতটা যে মুহূর্তে আমার হাতকে ছেড়ে দিল, আমরা দুজনে আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ালাম না। আমরা দৌড়ে অ্যাম্বুলেন্স থেকে নেমে পিছনের দরজাটা সজোরে বন্ধ করে দিলাম। আমরা প্রায় পাগলের মতো দৌড়ে অ্যাম্বুলেন্সের সামনের সিটে গিয়ে বসলাম। আমি আর কোনো কিছু না ভেবেই আল্লাহর নাম নিয়ে আবার গাড়ির চাবিতে মোচড় দিলাম। আর আশ্চর্য যে গাড়িটা একটু আগে স্টার্ট নিচ্ছিল না,
সেটা আবার এক চান্সেই গর্জন করে চালু হয়ে গেল। আমি আর এক মুহূর্ত দেরি করলাম না। এক্সিলারেটরে সর্বশক্তি দিয়ে চাপ দিয়ে আমি অ্যাম্বুলেন্সটা তীব্র গতিতে চালিয়ে দিলাম। গাড়ি চালাতে চালাতে আমরা দুজনই বারবার অ্যাম্বুলেন্সের পেছন থেকে বিভিন্ন ধরনের ভয়ঙ্কর শব্দ শুনতে পাচ্ছিলাম। কখনো মনে হচ্ছিল কেউ যেন দরজাটা খোলার জন্য ধাক্কা দিচ্ছে, কখনো বা মনে হচ্ছিল কেউ যেন ধাতব কিছু দিয়ে গাড়ির গায়ে আঁচড় কাটছে। শব্দগুলো আমাদের স্নায়ুর ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করছিল। কিন্তু এবার আর আমরা একবারের জন্য পেছনে তাকাইনি, ওই শব্দগুলোর দিকে মনোযোগ দেইনি। সাব্বির ভাই তখন কাঁপা কাঁপা গলায় বললেন, ভাই পেছনে যাই হয়ে যাক, এবার আর আপনার অ্যাম্বুলেন্স থামানোর কোনো প্রয়োজন নেই। একেবারে আমার চাচার বাড়ির সামনে গিয়ে অ্যাম্বুলেন্স থামাবেন। ওই অদ্ভুত আর ভয়ঙ্কর আওয়াজগুলো কোনোভাবেই এড়ানো যাচ্ছিল না। কিন্তু প্রাণের ভয়ে আর আতঙ্কে আমরা দুজন সেই শব্দগুলোকে উপেক্ষা করে এগিয়ে চললাম। আমার শুধু মনে হচ্ছিল কখন এই অভিশপ্ত যাত্রা শেষ হবে। অবশেষে দীর্ঘ এক ভয়ঙ্কর যাত্রার পর ভোরের আলো ফোটার ঠিক আগে আগে আমরা লাশ নিয়ে গন্তব্যে পৌঁছে গেলাম। গ্রামের ভেতরে একটা বাড়ির সামনে অনেক মানুষ জড়ো হয়েছিল। আমাদের অ্যাম্বুলেন্স দেখেই তারা কান্নাকাটি শুরু করে দিল। সেখানে মৃত ব্যক্তির পরিবারের অন্যান্য সদস্যরাও ছিলেন। তারা এসে আমাদের কাছ থেকে লাশটা বুঝে নিলেন। তারপর চলে এলো আমার বিদায় নেওয়ার সময়। আমি যখন আমার পারিশ্রমিক নিয়ে ফিরে আসছি, তখন আমি সেই লোকটার দিকে তাকালাম যে আমার সাথে ভয়ঙ্কর যাত্রার সঙ্গী ছিল। সাব্বির ভাইও আমার দিকে তাকালেন। আমাদের দুজনের চোখেই ছিল সেই রাতের বিভীষিকার ছাপ। আমাদের ঠোঁটের কোণে কোনো কথা ছিল না, কিন্তু আমাদের চোখ যেন একে অপরের সাথে হাজারো কথা বলে নিল। আমরা দুজনই জানতাম আমরা এমন এক অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছি যা কাউকে কোনোদিন বলেও বিশ্বাস করানো যাবে না। আমি আর সেখানে দাঁড়ালাম না, অ্যাম্বুলেন্সে উঠে পড়লাম। সেখান থেকে আবার হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিলাম। ভোরের আলোয় চারদিক পরিষ্কার হয়ে যাচ্ছিল, কিন্তু আমার মনের ভেতরটা সেই রাতের মতোই অন্ধকার হয়েছিল। আমি জানি এই রাতের স্মৃতি আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত ভুলতে পারবো না। শ্রোতা বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওর প্রথম ঘটনা। আশা করি ঘটনাটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং আসসালামু আলাইকুম লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। এই ঘটনাটি আমাদেরকে যিনি দিয়েছেন তার নাম মোহাম্মদ সিয়াম হাসান। ওনার বাড়ি নাটোর জেলার লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার নারায়ণপুরে। বর্তমানে উনি ঢাকার মিরপুরের 12-তে বসবাস করছেন। ঢাকার একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যয়নরত রয়েছেন। উনি একটি বিশেষ অনুরোধ করেছেন, তা হচ্ছে এই ঘটনা সম্পর্কিত কিছু কিছু স্থান এবং ব্যক্তিদের নাম যেন উল্লেখ না করি, আর যদি উল্লেখ করতেই হয় সেই ব্যক্তিদের ছদ্মনাম যেন ব্যবহার করি। আমরা চেষ্টা করব। প্রিয় লিসেনার্স, মূলত এটি এমন একটা ভয়ঙ্কর রেলগেট সম্পর্কিত ঘটনা যে ঘটনাটি শুনলে আপনারা আঁতকে উঠবেন। আর যদি কোনো রেল ক্রসিং পার হতে চান, সেক্ষেত্রে যথেষ্ট সতর্কতা অবলম্বন করবেন। এই জায়গাটি নাটোর জেলারই একটি বিশেষ জায়গা, যেখানে একটি রেল ক্রসিং রয়েছে। তো এই যে জায়গাটা, এই জায়গাটার একটু বিবরণ দেই। এই রেলগেটটা পার করার একটু পরেই একটা চামড়ার ঘর থেকে বাওড়া কবরস্থান নামে একটা জায়গা রয়েছে। তো এখানে মোট 1.5 থেকে 2 কিলোমিটার মতো রাস্তা। যাই হোক, এই রেল লাইনের দুই ধারে, এই এতটুকু পথে আর কি, দুই ধারে খাদ রয়েছে, ঝোপঝাড় রয়েছে, কলার বাগান রয়েছে, অনেকগুলো খেজুরের গাছ রয়েছে। আর চামড়াঘর থেকে মোটামুটি 1/2 কিলোমিটার দূরে কয়েকটা শিমুল গাছ। রেল লাইনের ডান পাশের খাদ পার করে মিলের কলোনি, আর বামের খাদ পার করেও একটু দূরে বাসাবাড়ি। এখন তো আসলে অনেক লোক হয়েছে, আজ থেকে 20-25 বছর আগে তো এরকম বাসাবাড়ি ছিল না। এই জায়গায় দিনের বেলায় যেমন সুন্দর, তেমনি রাতের বেলা ভয়ঙ্কর। ঘটনাটির সূত্রপাত ঘটে 90-এর দশকে। ওই সময় প্রতি বছর একটি নির্দিষ্ট সময় রেল লাইনে ট্রেনে কাটা পড়ে মানুষ মারা যায়, আর রাতের বেলা এক অদ্ভুত নীরবতা ওখানে বিরাজ করে। প্রতিনিয়ত এত মানুষ ট্রেনে কাটা পড়ে মারা যায় যে অনেকেই গভীর রাতে চলাচলের সময় খুবই সতর্কতা অবলম্বন করত। দিনের বেলা তো করতই, আর একটা ব্যাপার হচ্ছে রাতের বেলাই এই মানুষগুলো বেশি মারা যেত। কিছু কিছু মানুষ গভীর রাতে চলাচলের সময় একটা মহিষের মতো অবয়ব দেখেছে, যেই অবয়বটি কালো আলখেল্লা পরা। অনেকেই নাকি এটা দেখেছে। সাল তখন 2006, মাস মার্চ বা এপ্রিল হবে। একজন মাঝ বয়সী মহিলা, ওনার নামটা জানা যায় নাই, তবে ওনাকে সবাই
সুকির মা বলতো। তো ঘটনা বলার সুবিধাতে আমরা ওনাকে নানি বলে সম্বোধন করছি। তো এই নানিরা ছিলেন অনেক গরিব। ওনারা অনেক আগে থেকেই রেল লাইনের একটু পাশেই একটা খড় দিয়ে তৈরি ঘরে থাকতেন, মানে একটা ঝুপড়ি ঘর আর কি। একদিন গভীর রাতে নানির হঠাৎ ঘুম ভেঙে যায়। নানি ঘোড়ার খুরের শব্দ শুনতে পান। চিন্তা হলো যে কি ব্যাপার, ঘোড়ার খুরের শব্দ বা এরকম খুরের শব্দ কোথা থেকে আসছে। কৌতূহলবশত নানি ওই খড়ের বেড়াটা একটু ফাঁকা করে বাইরে দেখেছেন। ওই দিন পূর্ণিমা হওয়ায় নানি পরিষ্কার দেখেন একটা ভয়ঙ্কর দৃশ্য। যেহেতু রেল লাইনের কাছেই নানির ঘর ছিল, নানি দেখেন রেল লাইনের উপর একটা অবয়ব কি যেন করছে। অবয়বটার মুখমণ্ডলটা অনেকটাই শূকরের মতো দেখতে ছিল, আর কোমর থেকে নিচ পর্যন্ত মনে হচ্ছে মহিষের মতো, কিন্তু বডিটা একটা সুঠাম দেহি মানুষের মতো। ওই অবয়বটা মাথা নিচু করে কিছু একটা খাচ্ছিল। নানি এই জিনিসটা দেখে পুরোই থমকে যান। ভয়ে ওনার শরীর কাঁপাকাঁপি করতে শুরু করে। হঠাৎ করেই নানি দেখতে পেলেন যে ওই অবয়বটা কিছু একটা খাচ্ছিল। সে খাওয়াটা থামিয়ে আস্তে করে তার মাথাটা ঘুরিয়ে তাকালো ঠিক নানি যেইখান দিয়ে দেখছিলেন ওই দিকটাতে। নানি বুঝতে পারলেন যে ওই অবয়বটা বুঝে গেছে কেউ তাকে দেখছে। তখন নানি দেখতে পেলেন ওই অবয়বটা রেল লাইনের ওখান থেকে নেমে আস্তে আস্তে ঠিক নানি যেখানে চোখ লাগিয়ে দেখছিলেন এই ঘটনাটা ওই দিকে হেঁটে আসছে। নানি তখন ভয়ে কিছুটা সরে গিয়ে যেখানে শুয়েছিলেন ওখানে শুয়ে পড়েন, আর ভয়ে ওনার শরীর থরথর করে কাঁপছে। আর খুরের যে আওয়াজ, মাটিতে হেঁটে গেলে যে খুরের আওয়াজ হয় ওই রকম আওয়াজ হচ্ছে। তবে এটা বোঝা যাচ্ছে অবয়বটা দুই পায়ে হেঁটে আসছে। দুই পায়ে হাঁটলে যেরকম খুরের আওয়াজ হয়, বিশেষ করে যদি ঘোড়া হাঁটে বা গরু হাঁটে যেরকম আওয়াজ হয় ওরকমই আওয়াজ হচ্ছে। আওয়াজটা একদম কাছে চলে আসে। আস্তে আস্তে বোঝা যাচ্ছে যে ওই অবয়বটা যে জোরে শ্বাস প্রশ্বাস নিচ্ছে এটার আওয়াজও এখন ওই ঘরের একদম কাছে চলে এসেছে। নানি তখন চিন্তা করেন, সর্বনাশ, এখনই তো এটা আমারে মেরে ফেলবে। ভয়ে এমন একটা চিৎকার দিয়েছেন, এক চিৎকারে উনি সেন্স হারিয়ে ফেলেন। নানির চিৎকার শুনে নানা ঘুম থেকে উঠে যান। তাদের ঘরের পাশেই থাকতো আরও দুটো পরিবার, তারাও ওই একই রকমভাবে ঘর তৈরি করে থাকতো। এদিকে নানা দেখলেন যে নানি মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছেন, আর ঘরের বেড়ায় একটা বড় অংশ জুড়ে মনে হচ্ছে ভাঙন সৃষ্টি হয়েছে। মনে হচ্ছে ওখানে বাইরে থেকে এমন কিছু এসে ধাক্কা দিয়েছে, ওই জায়গাটা দুমড়ে মুচড়ে গেছে। নানা তখন চিৎকার চেঁচামেচি শুরু করেন। পাশের দুটা ঘর থেকে লোকজন বাইরে বের হয়ে আসেন। নানার ঘরে আসছে, এসে দেখে যে নানা নানির জ্ঞান ফেরাতে ব্যস্ত। তো নানির একজন ছেলে আছে, তো ওই ছেলেটা কি মনে করে রেল লাইনের ওই দিকটাতে গিয়েছে ওই সময় উঠে, যে হয়েছেটা কি, এখান থেকে কি আসলো, কি এসে ঘরের বেড়াটা এরকম করলো। তখন ওখানে গিয়ে দেখতে পান একটা নিথর মানবদেহ রেল লাইনে পড়ে আছে। তখন শহীদ দৌড়ে এসে সবাইকে জানায় যে একটা মানুষ রেলে কাটা পড়েছে। যে কাটা পড়েছে সে কিন্তু পার্শ্ববর্তী গ্রামেরই একটা ছেলে, যাকে অনেকেই চিনত। তার বডিটা মাঝ বরাবর কেটে দুভাগ হয়ে গেছে। আর যারা ওই ডেড বডিটা দেখেছিলেন তাদের প্রত্যেকের বর্ণনা একই রকম ছিল। তাদের কাছে মনে হয়েছিল এই যে দুটুকরো লাশ, বডির দুপাশ থেকে মনে হচ্ছে শরীরে কিছু কিছু অংশ খুবলিয়ে খুবলিয়ে খাওয়া হয়েছে। লাশটাকে দ্রুত রেল লাইন থেকে তুলে একটা পাটির উপরে রাখা হয়। এরপর লাশের বাড়িতে খবর পাঠানো হয়। পরবর্তীতে ওই লাশের বাড়ির লোকজন এসে পুলিশের সাথে যোগাযোগ করে। রেলে কাটা পড়লে কিন্তু ডেড বডি গ্রহণ করার একটা প্রসেস রয়েছে, সেই প্রসেস মেনে এই ডেড বডিটা তারা গ্রহণ করেন। তবে এই ঘটনার পর নানা আর নানি সিদ্ধান্ত নেন যে এইখানে ঘর আর রাখা যাবে না, ওনারা ওখান থেকে অন্যত্র চলে যান। কারণ যে ভয়টা নানি পেয়েছিলেন এরপরে কোনোভাবেই ওখানে আর থাকতে রাজি হচ্ছিলেন না। এরপরের একটা ঘটনায় আসি। সালটা 2006 সালের আগস্ট মাসের কোনো একটা দিন। ওনাদের এলাকারই একজন লোক, অর্থাৎ এই যে সিএম হাসান ভাইদের এলাকারই একজন লোক, তার নাম হচ্ছে সেলিম।
উনি পেশায় ছিলেন একজন রাজমিস্ত্রি। তো এই সেলিম ভাই রাত আনুমানিক 11টার দিকে নিজ বাসা থেকেই রেলগেটে গিয়েছেন। সম্ভবত রেলগেটে তার বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়েছিলেন। রাত আনুমানিক প্রায় 3টার সময় সবার কাছে খবর আসে এই সেলিম ভাই ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। ওনার বাসায় তো কান্নার রোল পড়ে যায়, গোটা এলাকায় যেন একটা আতঙ্কের ছাপ পড়ে যায়। শোনা যাচ্ছিল যে এই সেলিম ভাইয়ের দেহটা 6 টুকরো হয়ে গেছে, মুখের ও শরীরের অর্ধেক অংশ থেতলিয়ে গেছে। এমন অবস্থা যে আসলে দেখলে ডেড বডি চেনাই যায় না। আর ডেড বডির এমন অবস্থা হয়েছে যে কেউ যে ওখান থেকে লাশটা সরাবে এই সাহসই পাচ্ছে না। রাতের বেলা তো হয়েছে, সকাল পর্যন্ত কোনো রকমভাবে ডেড বডিটা সবাই মিলে পাহারা দেন, যাতে করে কোনো জন্তু জানোয়ার এসে বডির কোনো অংশ নিয়ে না যায়। ভোরবেলা সব নিয়ম মাফিক বা নিয়ম কানুন মেনে ডেড বডিটা বাসায় নিয়ে আসা হয়। তো যেরকমটা শোনা গিয়েছিল যে ডেড বডির যে অবস্থা হয়ে গেছিল, বাড়ির লোকজনও দেখেন যে সেই একই অবস্থা। তো যাই হোক, এই ধরনের ডেড বডিগুলো তো আসলে বেশিক্ষণ রেখে দেওয়াটাও পসিবল হয় না। দ্রুত ধর্মীয় রীতিনীতি মেনে দাফন কাফন শেষ করা হয়। এই পর্যন্ত কিন্তু সব কিছু ঠিকঠাক ছিল। এরপর শুরু হয় একটা সমস্যা। এই সেলিম ভাইয়ের লাশটা যখন ওই রেল লাইনের ওখান থেকে আনা হয়েছিল, আনার পর ওনাদের বাড়ির পাশে একটা ছোট মাঠ ছিল, ওই মাঠের একটা পাশে রাখা হয়েছিল। যখন কবর টবর দেওয়া হয়ে গেল, এরপর থেকে শুরু হলো সমস্যা। ওই মাঠ সহ আশেপাশের বেশ কয়েকটা বাসা জুড়ে সন্ধ্যার পর থেকেই খুবই বিশ্রী রকমের মাংস পচা গন্ধ আসতে শুরু করলো। আর উনি ঠিক যেইখানটাতে কাটা পড়েছিলেন, সারাদিনই ওই জায়গায় যদি কেউ যেত, মানে সারাদিন বলতে 24 ঘন্টাই, দিনের বেলা হোক আর রাতের বেলাই হোক, ঠিক ওই জায়গায় যদি কেউ গিয়ে দাঁড়াতো, মনে হতো তার শরীরটা অনেক ভারী হয়ে গেছে, হাঁটাচলা করতে কষ্ট হচ্ছে, মাথা ঝিমঝিম করছে, এমনটা মনে হতো। আর রাতের বেলা ঠিক ওই জায়গা জুড়ে একটা অবয়বকে ঘুরতে দেখা যায়। এই অবয়বটা কালো আলখেল্লা টাইপের কিছু একটা পরা, বেশ উঁচু লম্বা, আর তার পা দুটো বাঁকানো। দূর থেকেই বোঝা যায় এই পা দুটো আসলে মহিষের পায়ের মতো, এরকম আর কি। তো এরকম কিন্তু শুরু হয়ে গেল একটা সমস্যা। ওই সময়ে ওই এলাকারই একজন, যার নাম হচ্ছে হালিম, এই হালিম ভাই উনি ছিলেন একজন চা বিক্রেতা। চায়ের দোকানটাও ছিল রেলগেটেই। তিনি মোটামুটি রাত 11টার ভিতর চা বিক্রি শেষ করে যাবতীয় কাজকর্ম গুছিয়ে নিয়ে দোকান বন্ধ করে বাসায় চলে যান। এই হালিম ভাই ছিলেন বেশ ভীতু প্রকৃতির একজন মানুষ। তিনি রাতে যাওয়ার সময় ওই রেলগেট থেকে একটা ভ্যান নিয়ে বাসায় যেতেন, কিন্তু ওই দিন তিনি কোনো ভ্যানই পাচ্ছিলেন না, তাই একরকম বাধ্য হয়েই একা একা বাসার দিকে যাওয়া শুরু করেছেন। তিনি যেহেতু একটু ভীতু, তাই রেল লাইন দিয়ে বাসায় যাওয়ার তো প্রশ্নই ওঠে না। এই হালিম ভাই যখন বাসায় যান, তখন উনি ওই যে সেলিম ভাই যেখানে কাটা পড়েছিলেন ওই দিক দিয়ে ওনাকে যেতে হবে। এখন ওখানেও তো সমস্যা, উনি ওখান থেকেও বেশ কিছুটা ঘুরে তারপর যাওয়া শুরু করেছেন। এখন সমস্যা হচ্ছে যে ওনার বাসায় যাওয়ার কিন্তু দুটো রাস্তা ছিল, এক হচ্ছে রেল লাইন দিয়ে, আর একটা হচ্ছে রেল লাইন ক্রস করে ওই যে সেলিম ভাইয়ের লাশটা যেই মাঠের একটা পাশে রাখা হয়েছিল ওই পাশ দিয়ে। এখন এই রাস্তা দিয়ে তো ওনাকে যেতেই হবে, তাছাড়া তোর উপায় নাই, কি আর করা। উনি রওনা দিয়েছেন, কোনো সমস্যা ছাড়াই উনি ওই মাঠের কাছে পৌঁছেছেন। কিন্তু এই হালিম ভাই যখন ওই মাঠের কাছে গিয়েছেন, তখন দেখতে পেলেন আলখেল্লা পরা দুজন মানুষের মতোই মনে হচ্ছে, মাঠের এক পাশে বসে কি যেন একটা পড়ছে আর লিখছে। আর কি যে পড়ছে, এটা যে কোন ভাষা এটা উনি বুঝতে পারছেন না, আরবিও না, হিন্দি না, উর্দু না, ওনার পরিচিত কোনো ভাষা না। হালিম ভাই যখন এটা দেখেছেন, উনি তো বুঝে ফেলছেন যে সর্বনাশ, এটা তো কোনো স্বাভাবিক বিষয় না। হালিম ভাই নিজেকে সামলে নিয়ে ওদের দিকে না তাকিয়ে পাশ কাটিয়ে চলে যাবেন এরকম চিন্তাই করেছেন। ওই সময় উনি দোয়া পরে শরীরটা বন্ধও করেছেন। এরপর পরিকল্পনা মাফিক কাজ করেন, উনি এদেরকে পাশ কাটিয়ে সোজা চলে যান। যখন ওই জায়গা থেকে বেশ কিছুটা এগিয়ে চলে গিয়েছেন, অর্থাৎ ওই অবয়বগুলোকে পাশ কাটিয়ে বেশ কিছুটা এগিয়ে চলে গিয়েছেন, এরপর উনি দিয়েছেন ঝেড়ে এক দৌড়। যখন দৌড় দিয়েছেন, ভয়ে কি হয়েছে, ওনার হাত থেকে ওনার চায়ের কেটলিটা মাটিতে পড়ে গেছে।
এই কেটলিটা আসলে ওনার তোলারও সাহস হয়নি। তিনি বাসায় পৌঁছেই চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যান। বাড়ির লোকজন তো ওনাকে ধরাধরি করে ঘরে নিয়ে গেছে। তারপর ঘণ্টাখানেক পর ওনার জ্ঞান ফেরত আসে। এরপর হালিম ভাই সবাইকে খুলে বলেন যে ঘটনাটা কী হয়েছে। হালিম ভাইয়ের আব্বা আবার কিন্তু একজন মসজিদের ইমাম, উনি টুকটাক ঝাড়ফুঁক জানতেন। যখন এই কথা শুনলেন তখন উনি বললেন, তাড়াতাড়ি ওকে ঘর থেকে বের করো, ওকে এখন গোসল করাতে হবে। এরপর তাকে গোসল করানো হয়। এরপরও কিন্তু হালিম ভাইয়ের অনেক জ্বর হয়েছিল। ওই রাতেই কিন্তু উনি একটা স্বপ্ন দেখেন। স্বপ্নে দেখেন যে হালিম ভাই এমন একটা জায়গায় আছেন চারদিকে শুধু অন্ধকার আর অন্ধকার। অন্ধকারের ভিতর থেকে একটা মোটা পুরুষালী কণ্ঠ তাকে বলছে যে, হালিম, তুই তো আমাদেরকে দেখে ফেললি, তবে তুই একটা ভালো কাজ করেছিস। সেটা হচ্ছে তুই আমাদেরকে বিরক্ত করিসনি। যদি করতি তোকে মাঠের ওখানেই পুঁতে রাখতাম, তো লাশও কেউ খুঁজে পেত না। যেহেতু তুই আমাদের দেখেছিস, এই কারণে তোকে একটা কাজ করতে হবে। সেলিম যেখানে কাটা পড়েছে ওখানে 5 কেজি মিষ্টি আর একটা কালো ছাগল তুই রেল লাইনের সিগন্যালে বেঁধে রাখবি। কাজগুলি করবি রাতের বেলা। হ্যাঁ, তোর যদি ভয় লাগে, আর লাগবেই, তুই ভীতু প্রকৃতির লোক, এই কারণে তুই তোর বাবাকে সাথে নিয়ে যেতে পারবি। তবে দুজনের কেউই কিন্তু পেছন দিকে তাকাতে পারবি না। যদি তাকাস তাহলে কিন্তু এই বাপ বেটার পরিণতিও এই সেলিমের মতোই হবে। এই কথা যখন বলেছে, এরপর তো এই হালিম ভাইয়ের ঘুম ভেঙে যায়। সকালবেলা এই স্বপ্নের কথা পরিবারকে জানিয়েছেন। যেহেতু ওনার বাবা মসজিদের ইমাম ছিলেন, উনি তো বিষয়টার গুরুত্ব বুঝতে পেরেছেন। আর দেরি করেন নাই, ওই দিন রাতের বেলাতেই এই কাজটি করেছেন। এরপর ওনার বাবা নিজেও হালিম ভাইকে ঝাড়ফুঁক করে দিয়েছেন। আরও একজন ভালো হুজুরের কাছে নিয়ে গিয়েছিলেন, উনিও ঝাড়ফুঁক করে দিয়েছেন। আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হয়নি। এই ঘটনাটি আমার কাছে শেয়ার করেছেন আরমান সরকার, পাবনা থেকে। আরমান আমাকে রিকোয়েস্ট করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে প্রেজেন্ট করি। আর আমি চলে যাব আরমানের সেই ঘটনায়। এটি আরমানের নিজের সাথে ঘটা একটি ঘটনা। তখন আরমান এসএসসি টেস্ট পরীক্ষার্থী, আর তারা তখন থাকেন গ্রামে। তো বেশ কঠিন প্রিপারেশন চলছে, পড়াশোনা চলছে, দিনে রাতে তিনি পড়ছেন। তার বাবা তাকে খুব প্রেশারের উপর রেখেছিল যে তাকে এসএসসিতে খুব ভালো রেজাল্ট করতে হবে। এই কারণে তার বাবা তাকে নিজে নিয়ে বসতেন পড়াতে, তার চাচাও বসতেন। আর সন্ধ্যার পরে তাদের স্কুলের টিচার ছিলেন একজন, তার কাছে তিনি পড়তে যেতেন প্রাইভেট। এবং তখন আরো 2-1 বন্ধু ছিল যারাও একই সাথে পরীক্ষা দেবেন, তারাও পড়তেন সেই টিচারের কাছে। তো এভাবেই চলতো। তো গ্রামের সন্ধ্যার পর যেটা হয়, যে গ্রামের সন্ধ্যার পর কিন্তু খুব নীরব হয়ে যায়। আরমানদের গ্রামটা হতো 2015 সালে আরো বেশি ওই জায়গাটা কোয়াইট ছিল। তো বেশ ধুধু প্রান্তর। তাদের বাসা থেকে সেই টিচারের বাসায় যেতে গেলে তাকে যেটা করা লাগতো, একটা রাস্তা দিয়ে সোজা চলে যেতে হতো। রাস্তার 2 পাশে ছিল একেবারে বিস্তীর্ণ ফসলের মাঠ। তো তখন সরিষা বুনছে কৃষকরা, সরিষা বুনছে। সুতরাং ওইরকম ফসলের কোনো গাছ এরকম ভাবে জন্মায় নেই, কিন্তু ক্ষেতগুলো আছে, বিশাল প্রান্তর, বিস্তীর্ণ প্রান্তর, দূর দূরান্ত পর্যন্ত সেটাই দেখা যায়। এবং অনেক দূরে রেখা দেখা যায় অন্যান্য রাস্তা বা ইসের। এই যে রাস্তা দিয়ে আরমানদের যেতে হতো, সেই রাস্তা দিয়ে সোজা হেঁটে গেলে অনেক দূর পর্যন্ত, হাতের বাঁয়ে টার্ন নিলে এরকম লেফট এল শেপের মতো, সেখান দিয়ে ঘুরে গেলে তাদের টিচারের বাসা ছিল ওইখানে। আরমান যেত ওইখান দিয়ে হেঁটে হেঁটে যেত, এবং সে খুব এনজয় করত। এবং আসার সময় যেটা আরমান করতো, যে ওই স্যারের বাসার থেকে বের হয়ে হেঁটে একটু সামনেই রাস্তার পাশে সে আইলে নেমে যেত। ওখানে জমির আইল ছিল। আইল দিয়ে হেঁটে গেলে দেখা যেত ওই একটা পাশে একটা বড় দিঘি ছিল। দিঘির ওই পারে হচ্ছে স্কুল, তাদের যে স্কুলের পেছনের অংশ। এবং ওই পাশ দিয়ে সে হেঁটে হেঁটে আসতো। স্কুলের পাশে গাছ ছিল, বড় বড় নারকেল গাছ। তো সে জানতো যে ওই জায়গাটা কাইন্ড অফ ভয়ের। তো এইগুলা সে কেয়ার করতো না। ওদিক দিয়ে সে হেঁটে হেঁটে আসতো। তার কাছে বেশ ভালো লাগতো, কারণ ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া, তখন ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে গ্রামে। এরকম সময় সে চলাফেরা করতো। তো একদিনকার কথা, সাধারণত যেটা হতো যে ওর সাথে আরমানের সাথে সাধারণত দেখা যেত, তখন 2-1 বন্ধু অনেক সময় ডেকে নিয়ে যেত যাওয়ার সময়। তো একদিনকার কথা, ওই দিন আরমান বাসা থেকে একটু বেরোতে দেরি হয়েছে, কারণ তার বাবা একটা কাজে পাঠাইছিল। কাজ শেষ করে সে একটু দেরি করে ফেলছে। তো তার বন্ধুরা নাকি 2 খুঁজছিল তাকে, সে তখন বাসায় ছিল না। তো সে যখন টোটালি রেডি হলো, তখন দেখলো যে বন্ধুরা শুনছে যে বাসায় এসে টাকাটাকি করে চলে গেছে। অগত্যা সে আর কোনো কথা না বলে রওনা দিল। তো হেঁটে যাচ্ছে সে রাস্তা ধরে। হালকা হালকা কুয়াশা পড়ছে, বেশ সুন্দর লাগতেছে তার কাছে। চাঁদের একটা আলো, এক টুকরো চাঁদ আকাশে ভেসে আছে, সে চাঁদের আলো রাস্তা ভাসিয়ে নিয়ে যাচ্ছে এরকম। তো বেশ ভালো লাগতেছে, কুয়াশার মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে।
তো এক সময় হাঁটতে হাঁটতে সে স্যারের বাসায় পৌঁছায় গেল। তো পৌঁছেই দেখলো যে স্যার ব্যস্ত, স্যার তাদের পরীক্ষা নিচ্ছে। তখন তার মনে পড়লো যে হ্যাঁ, আজকে তো স্যারের একটা পরীক্ষা নেওয়ার কথা, স্যার বলছিল পরীক্ষা নিব তোদের। তো সে একটু কাচুমাচু হয়ে গেল। স্যার বললো যে আচ্ছা তুই লেট করছিস, আয়। তো তাকে নিয়ে বসায় দিল। স্যার বললো যে এই কোশ্চেন লেখ, পরীক্ষার প্রশ্ন দিয়ে দিল, ওরা লেখ। যাই হোক, লেখা শুরু করলো, পরীক্ষা দিল তারা সব বন্ধুরা। তারা আগেই শেষ করছে, খাতা দিল। আরমানও তারপরে খাতা দিল। দেওয়ার পর স্যার খাতাগুলো নিয়ে খাতা দেখলেন স্যার বসে বসে। তো তারা মোট 6 জন ছিলেন, 6 জনের খাতা দেখতে স্যারের বেশ খানিকক্ষণ সময় লাগছে। এই সময়ের মধ্যে আরমান দেখলো বন্ধুরা একটু রাগ তার উপরে। তো সে কথা বলার চেষ্টা করলো, স্যারের সামনে তো এত বলা যায় না। যাই হোক, স্যার সবাইকে মোটামুটি তার মতো একটা মার্কিং দিলেন, দিয়ে আরো অনেকক্ষণ বুঝাইলেন যে এর থেকে ভালো করতে হবে, এরকম করলে হবে না, ইত্যাদি ইত্যাদি। অনেকক্ষণ বোঝায় টুজায় তাদেরকে বললো যে তোরা চা খেয়ে যা, পিঠা বানাইছে বাসা, পিঠাও খেয়ে যা। তো দিল, স্যারের বাসা থেকে চা দিল এবং তেলের পিঠা দিল। তো পিঠাটা নাকি খুব মজা হয়েছিল, পিঠা খেয়ে খুব ভালো লাগলো। তো আরমান বলল, স্যার আমি কি 2টা নিতে পারি সাথে? স্যার বললো, আরে পারবি না কেন, অবশ্যই পারবি, নিয়ে যা। তো স্যার দেখা গেল যে বাসার থেকে এরকম একটা প্যাকেটের মধ্যে আরমানকে এরকম পিঠা 2টা দিল। আরমান নিয়ে তার ব্যাগের মধ্যে রাখলো, হাতের মধ্যে তেল লেগে গেছে, আর কিছু বললো না, মুছে ফেললো এই পাশে। তো সে বসে স্যার আরো তাদের কিছুক্ষণ এটা ওইটা বললো, বলার পর স্যার বিদায় দিলেন। তো সবাই বের হয়েছে। আরমান বন্ধুদের সাথে বললো, কি ব্যাপার তোরা মুড মারতেছিস কেন? এই ব্যাপার। তো বললো, আরে বেটা তোরা ডাকতে গেছি, তোরা পাইলাম না এসে। যাই হোক, তাদের সাথে কিছুক্ষণ গল্প গুজব করে সময় কাটায়। তো দেখা গেল যে তারা বলছে চল যাই। তো ওদের মধ্যে যারা আসছে তাদের ওর বাকি ওখান থেকে 3 জন চলে গেছে, আর এই 3 জন সোজা দিয়ে বাঁ দিক দিয়ে চলে যাবে। তো হাঁটতে হাঁটতে সামনে যে আরমানের কাছ থেকে বিদায় নিয়ে তারা চলে গেল। আর আরমান নামলো আইলে, কেন আরমান চিন্তা করছে যে আমি আর এখন রাস্তা দিয়ে যাবো না, শর্টকাট দিয়ে চলে যাই। আইলে নেমে সে হাঁটতেছে। তো দেখলো যে বেশ কুয়াশা পড়ছে ওই দিন, কুয়াশা মোটামুটি ভরে ফেলছে চারপাশ, মানে একদম প্রায় হাঁটু পর্যন্ত কুয়াশা এখানে। তো কেমন যেন একটু গা মানে শিরশির করতেছিল আরমানের কাছে, এরকম মানে দেখা যাচ্ছে না, তো মনে হচ্ছে যে ওই পাশে রাস্তাটা দেখা যাচ্ছে এবং রাস্তার নিচ পর্যন্ত কুয়াশা পুরা। এবং সে কিন্তু কুয়াশার মধ্যে আইলের মধ্যে হেঁটে যাচ্ছে। তার মনে হলো যে হঠাৎ করে পা এদিক ওদিক দিয়ে কোথায় পড়লে তো পা ভেঙেও যাবে, মস্কায় যাবে পা, তখন তো বিশাল সমস্যা। ভাবলো যে এই আইলে নামাটা ঠিক হয় নাই তার। তো তারপর একটু আন্দাজ করে করে যাচ্ছে, তার সাথে কোনো ফ্ল্যাশ লাইট কিছুই নেই। আর তার কিছু বই খাতা আছে ব্যাগের মধ্যে, আর ওই যে স্যারের তেলের পিঠাটা সে ঢুকায় নিছে। আবার এটাও টেনশন হচ্ছে যে ওইখান থেকে তেল চোয়ায় পড়ে যদি খাতাতে পড়ে, বইতে পড়ে, এক সমস্যা। যাই হোক, তারপরও হেঁটে হেঁটে যাচ্ছে সে সামনে। তো এই আইলটা ধরে, যে আইলটা ধরে সে নামছে বন্ধুদের থেকে বিদায় নিয়ে, এই আইল দিয়ে সন্ধ্যা নামেন। সে যদি স্যারের বাসার থেকে নামে, স্যারের বাসার পাশ দিয়ে ঘেসে একটা আইল ধরে নামে। সে আইল ধরে হাঁটতে হাঁটতে এখন যে আইলটা দিয়ে সে আসতেছে সেই আইলের কাছে এসে, মানে সেই আইলটা এক জায়গায় মিশে এটার সাথে আর কি। সেটার কাছে এসে সেই যে মানে সেটা একটা 4 রাস্তার মতো আর কি, আইল ওদিকেও চলে গেছে, এদিকেও চলে গেছে। ওইখানে এসে সাধারণত এই বন্ধুদের বিদায় দেয়, বন্ধুরা এই আইল ধরে উঠে রাস্তায় ওই পাশ থেকে নেমে তাদের বাড়ির দিকে চলে যায়। কিন্তু আজকে আরমানের এই উল্টা হাঁটা লাগছে। আসলে বন্ধুরা রাস্তায় উঠছে দেখে সেও তাদের সাথে গল্প করতে করতে এবং তাদের ওই যে একটু মানাইতে তারা রাগ করছিল, রাস্তায় উঠে গেছিল। এখন এতটুকু তার কিন্তু এক্সট্রা হাঁটা লাগতেছে। আর এখন পর্যন্ত সে তার ওই নির্দিষ্ট জায়গায় পৌঁছায় নাই যেখান থেকে সে বন্ধুদেরকে বিদায় দিত। তো সেখানে আসতেছে, দেখতেছে যে মানে দুই পাশে কুয়াশা জমে গেছে, সুতরাং বুঝতেও পারতেছে না ঠিক মতো, একটু কষ্টই হচ্ছে বুঝতে। আর সামনে তাকাও দেখতেছে বেশ দূরে কুয়াশা, মানে মাটির মধ্যে কুয়াশা একদম লেপ্টে আছে এরকম দেখতেছে। তো বুঝতে একটু কষ্ট হইতেছে যে সে কোথায় এসে থামবে, কারণ ওইখানে যদি ওই যে চৌ রাস্তা ওইটা যদি চিনতে না পারে তাহলে কিন্তু সোজা আরেক দিকে হেঁটে চলে যাবে সে। তো যাই হোক, হাঁটতে হাঁটতে সে মনে মনে গুনগুন করে গান গাওয়ার চেষ্টা করতেছে, মানে নিজেকে একটু প্রবোধ দেওয়ার জন্য, কারণ সে নার্ভাস হয়ে গেছে, একটু ভয়ও লাগতেছে। তো যাই হোক, এক পর্যায়ে এসে সে ওই জায়গায় মোটামুটি পৌঁছালো, বুঝতে পারছে, কারণ যেখানে সে দাঁড়াইলো তার থেকে বেশ পিছনে যে একটা বড় এরকম ক্ষেতের মতো আছে, দেখতে পাচ্ছে যে ওই ক্ষেতের পাশে গাছপালা আছে, ওইটা সে চিনতে পারছে, বুঝলো আচ্ছা এই জায়গা আছে, এখন তাকে বাঁ দিক দিয়ে যে সোজা যেতে হবে। তো সে টার্ন নিয়ে সোজা হেঁটে যাচ্ছে, আর এখন একটু রিল্যাক্স লাগতেছে, যদিও কুয়াশা এখনো আছে, আকাশে চাঁদ এবং কুয়াশার মধ্যে চাঁদ পড়ে, চাঁদের আলো পড়ে কুয়াশাটা জলজল করতেছে, মাঝে মাঝে আবার কুয়াশা ফিনফিনে মানে সরে গিয়ে ওখানে ক্ষেত দেখা যাচ্ছে। তো যাই হোক, একটা কেমন জানি কাঁচা মাটির ঘ্রাণ, সাথে একটা ঝাঁঝালো ঘ্রাণ, এর মধ্যে সে হেঁটে যাচ্ছে। আর তার মাঝে সে মাঝে মাঝে তার এই তেলের পিঠার ঘ্রাণ পাচ্ছে, কারণ তেলের পিঠা যে ভাজছে এটা তেল চোয়াচো পড়তেছিল, খুবই মজা ছিল, আর ভেতরে নারকেল দেওয়া, মানে অন্যরকম ঘ্রাণ, সেটার ঘ্রাণও তার নাকে এসে লাগতেছে। তো অনেক দূর হাঁটতে হাঁটতে তার খিদা লেগে গেল, সে মানে হেঁটে আসতেছে,
আচ্ছা, তার খিদা লেগে গেলো, সে মনে করলো যে আমি একটু খেয়ে ফেলি পিঠা, এখন এগুলো বাসায় নিয়ে কি করব। তো ব্যাগটার চেন নামায় সে ওই পিঠার ঠোঙাটা বের করলো, বের করে আবার খাওয়া শুরু করলো আর হাঁটতেছে। হাঁটতে হাঁটতে এক সময় দিঘির কাছে চলে আসছে, তার বাসা থেকে বেশ দূরে না, মোটামুটি অর্ধেকের বেশি রাস্তা চলে আসছে। দিঘির কাছে আসছে তো দেখলো যে চাঁদের আলো পড়ে সেই দিঘির পানি বেশ টলমলে লাগতেছে, এর মধ্যে যে হালকা হালকা কুয়াশা ভেসে যাচ্ছে, হালকা হালকা কুয়াশা ভেসে যাচ্ছে। তো সে পিঠাটা খাচ্ছে, খেতে খেতে সামনে যাচ্ছে, একটা পিঠা শেষ, আর একটা পিঠা আছে, ওইটা কামড় বসেছে। বেশ খানিকটা আসার পর দেখলো যে দিঘির ওই পাশে বেশ হুল্লোড় শুনতে পাইতেছে সে, মানে মনে হচ্ছে যে মানে ছেলেবেলা যে চিৎকার করে এরকম, মানে বেশ হাউকাউ করতেছে এরকম এসে। তো সে অবাক হইলো যে কে এখানে হাউকাউ করতেছে রাতের বেলা, আর শীত শীত তো, ঠান্ডা, মানে বেশ ঠান্ডা, মানে ভালোই বলা চলে, ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে এরকম সময়। এই সময় রাতের বেলা এখানে হুল্লোড় করবে কি স্কুল ঘরের কাছে? এদিক থেকে স্কুল ঘরটা দেখা যাইতেছে পুরা, মনে হচ্ছে যে একটা পুরা দৈত্যের মতো দাঁড়ায় আছে, অন্ধকার, কোনো আলো নাই, দেখলেই ভয় লাগে। স্কুল ঘর ইটা দেখলে, 2 তলা বিল্ডিংটা পুরা পানির পাশে। তো সে পিঠাটা খেতে খেতে পিঠার মানে লাস্ট কামড় দিয়ে সে হাতটা এরকম মুছতে মুছতে ওই ঠোঙ্গাটাও ফেলে দিল আর হেঁটে হেঁটে যাচ্ছে সামনে। তো সে যখন নাকি ওই মানে ইসের কাছে চলে আসছে, দিঘির শেষ প্রান্তের দিকে চলে আসছে, ওই সময় দেখলো সামনের ওই যে নারকেল গাছের উপরে মনে হলো মানুষজন, মানে কতগুলো ছেলে পেলে মনে হইতেছে, দেখে অবয়ব দেখে বোঝা যাচ্ছে না উপর থেকে। ওইখান থেকে একজন চিন্তা করলো, কিরে আরমান, কি অবস্থা, তুই এতক্ষণে আসলি? তো অবাক হয়ে গেল, কিরে, এই গলা হইলো তার ফ্রেন্ডের, ওই যে বিদায় নিছে, যে 3 জন ফ্রেন্ড বিদায় নিছে, ওই 3 জন। তো বলতেছে যে মানে চিৎকার বলছে, তোরা এখানে কি করছ, তোরা তো বাসায় গেছিস, তোরা এখানে? আরে না বেটা, আমরা আইছি এখানে পুকুরে। বলে পুকুরে মানে? পুকুরে দাবাইতাম। তো বলছে এই শীতের মধ্যে কিসের পুকুরে দাবামো? আরে দেখ না, তুই তো ভীতু, পুকুরে নাইমা দেখ কি মজা, পানি গরম বেটা, উপর থেকে বন্ধুরা বলতেছে। সেখান থেকে শুনতে, এবং সেই এই যে তার যে বন্ধুরা ছিল 3 জন, 3 জনের গলা। তো তার এক ফ্রেন্ড বলতেছে, তুই তো সোসা, তুই হেনতে সারের 2টা পিঠা চাই আনলি, আমগুলি আনলে কি তো? হ্যাঁ বেটা, তুই এখনো পিঠা খাইতে খাইতে আইসস। আরমান এখান থেকে হাঁটতে হাঁটতে একটু সামনে গেছে, তার থেকে দূরত্ব হবে মানে ওই গাছগুলোর দূরত্ব প্রায় 20-30 ফুট এরকম দূরত্বে। দেখতেছে যে গাছের উপরে বন্ধুরা, এবং নারকেল গাছে বসে আছে এরকম ধরে। তো সে বলতো, তোরা গাছে উঠছিস কেন? গাছের থেকে লাভ দেবো, কিন্তু কি মাথা কি খারাপ? এখন ঠান্ডা পড়ছে, ঠান্ডার মধ্যে পানিতে লাভ দেয় কেউ? আরে পানি গরম, তুই তো ভীতু, এই যে পিঠা খেয়ে আইসো সারের থেকে সুসা, তুই তো পিঠা আমগুলিকেও 2টা করে চাইতে পারতি, আমগুলিকে তো চাইলি না। তো আরমান বলতেছে, আমি যে পিঠা খাইছি এখন তো দেখলি কেমনে? কারে দেখছি না, তুই পিঠা খাইতে খাইতে আইসোস এখানে? বলে দেখলো যে একজন বন্ধু ঝপ করে লাফ দিয়ে পানিতে পড়লো, হস করে পানিতে শব্দ হইলো, আর বলে পানির থেকে চিৎকার করতেছে, হ্যাঁ, মানে সে খুব মজা পেয়েছে। বাকি 2 জন বলতেছে, লাফ দে, লাফ দে, পানিতে লাফ দে, পানিতে লাফ দে। আরমান কি মনে করে করে তার কাছে কেমন যেন একটা ঘোরের মতো হয়ে গেল তাদের কথা শুনে। মনে হচ্ছে যে মানে আসলেই সে ওখানে যায়, সে লাফ দেয়, এরকম মনে হচ্ছে। সে হেঁটে হেঁটে একেবারে গাছের গোড়ায় চলে আসছে। এখান থেকে সে দাঁড়ায় বুঝতেছে অন্ধকার, মানে গাছের গোড়াটা বেশ অন্ধকার, ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া, এবং গাছের যে পাতাগুলো নড়তেছে, ঠান্ডা ঠান্ডা বাতাস অনেক কাঁপুনি ধরায় দিচ্ছে। আরমান কিন্তু হাত ওই ঠোঙ্গায় মোছার পরও বেশ তেলতেলা তার হাত, এবং উপরে সে বুঝতে পারতেছে গাছের মধ্যে ঝুলে আছে, এবং সে বুঝতে পারছে তার বন্ধু কথা যে বলতেছে সেম কণ্ঠ, ওই 2 বন্ধু, এবং গাছের সাথে ঝুলে আছে, বুঝতে পারতেছে গাছ জড়ায় ধরে আছে। উপর থেকে বললো, কিরে বেটা, তোরে কইলাম না লাফ দে বেটা, পানিতে লাফ দে। তো আরমান আর কোনো চিন্তা না করে, কেন জানি তার মনের মধ্যে একটা মানে অনেকটা মানে ঘোরের মতো হয়ে গেছে, মনে হচ্ছে সে হিপনোটাইজড। সে ব্যাগটা রেখে দিয়ে সে তার পায়ের যে জুতা ছিল স্নিকার, সেটা খুলে ফেললো চাপ দিয়ে, আর শার্টটা খুলে রাখলো। শার্ট খোলার সাথে সাথেই তার ঠান্ডা একটা কামড় দিল শরীরে, কারণ বেশ ঠান্ডা বাতাস লাগছে। তো সে চিন্তা করতেছিল যে আরে আমি কি ঠান্ডা কি করতেছি। সাথে সাথে তার আবার বন্ধু আবার বললো, লাফ দে, লাফ দে, পানিতে লাফ দে। তার মনে হলো অনেক দূর থেকে তাকে বলতেছে কেউ, মানে তার কাছে মনে হলো অতীতের স্মৃতিতে সে চলে গেছে, খুব সুন্দর একটা মুহূর্ত। তারা বন্ধুরা আসলে পানিতে লাফ দিত একটা সময়, আরো যখন বয়স কম ছিল কয়েক বছর, তখন তারা বন্ধুরা এরকম এসে পানির মধ্যে লাফাইতো। তো সে ওখান থেকে কোনো কথা না শুনে বন্ধুর কণ্ঠ শুনে লাফ দিল পানিতে, ঝপাস করে পড়লো পানিতে, এবং তার কাছে মনে হলো পানিটা আসলেই অনেকটা ওয়ার্ম, পানিটা ঠান্ডা না, পানিটা বেশ উষ্ণ। এবং সে পানিতে পড়ে একটা ডুব দিয়ে আবার সাঁতার দিয়ে উঠলো, ভালোই সাঁতার কাটতে পারতো আরমান। সে মোটামুটি সাঁতরে কিছু তো যে মাথা উঁচু করে আবার দেখলো যে তার উপরে গাছের উপরে বন্ধু বসা কিনা। তাকায় দেখতেছে যে তার বন্ধু, কিন্তু মানে সে তো বুঝতেছে এটা তার বন্ধু, কিন্তু বন্ধুর কোনো শরীরের অন্য কিছু বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে ডার্ক অবয়ব। হঠাৎ করে ওই
গাছের উপর থেকে চোখ জ্বলে উঠলো, যে দুইজন ছিল মানে দুই জোড়া চোখ জ্বলে উঠলো এবং কণ্ঠটা বেশ ভারী হয়ে গেল, বেশ বয়স্ক মানুষের মতো। করে আরমান আইসোস্টে পানিতে আজকে নিচে নিয়ে যাবো। তখনই সে দেখলো ঝপাস ঝপাস করে তার দুই পাশে পানিতে এসে কেউ পড়লো, বড় বড় দুটা গোলার মতো, মানে এরকম মানে গোল কুণ্ডের মতো সে পানিতে পড়লো। তার পা জানিকে নিচ থেকে চেপে ধরলো। আরমান 1 সেকেন্ডে ফিল করলো তাকে এক টানে পানির নিচে নিয়ে গেছে কেউ, এবং হস করে তার মুখের মধ্যে পানি ঢুকে যাচ্ছিল। সে দম বন্ধ করে পানি নিচে চলে। আরমান কিন্তু ভালো সাঁতারু, কিন্তু সে বুঝতে পারতেছে তার পানির নিচে নিয়ে যাচ্ছে একদম। আরমান কিছু বুঝতে পারতেছে না, দুই হাত মানে প্রাণপণ ছুটতেছে এবং সে বুঝতে পারতেছে না। সে চোখ যখন মেলছিল তখন দেখছে পানির উপরে তাদের আলো বেশ খানিকটা পড়ছে এবং পানির উপরের অংশ খানিকটা আলোকিত, আর নিচের অংশটা মানে ঘোলা, মানে ঘোলা ঘোলা, মানে কর্দমাক্ত পানির মতো এরকম। এবং সে যাচ্ছে, তার পাশ দিয়ে কতগুলো আগাছার মতো সে দেখলো এরকম উঠতেছে উপরে, এবং কতগুলো সি উইডের মতো দেখতেছে, যেরকম মানে পানির নিচে এরকম থাকে লতার মতো, এরকম ওইরকম কতগুলা পাশ দিয়ে এরকম উঠে যাচ্ছে উপরে। আরমান মনে করলো যে আজকে তার শেষ দিন, তার দম বন্ধ হয়ে আসতেছে। সে চোখ বন্ধ করে আল্লাহকে স্মরণ করলো, মনে মনে দোয়া পড়া শুরু করলো যে আমাকে বাঁচাও, আমি তো শেষ। যখন সে দোয়াটা পড়তেছে হঠাৎ করে তার মনে হলো যে তার পায়ের যে বাঁধনটা আলগা হয়ে গেছে, পায়ের বাঁধনটাকে ছেড়ে দিছে। সে মানে পানির নিচে তো দেখা যায় না, অন্ধকার, বললাম যে ঘোলা এবং অন্ধকার। আরেকটু উপরে যখন উঠে আসছে যেখানে আলো আছে, আলোকিত, ওই জায়গাটার মধ্যে সে দেখলো একটা বড় মাছ, এরকম বড় একটা মাছ এসে একটা ওই অন্ধকার যেই কুণ্ডুলিটা ছিল তার পাশে একটা কুণ্ডুলি, এরকম অন্ধকার কুণ্ডুলি অবয়ব, সেটাকে জোরে এসে ভেদ করে চলে গেল গুতা মেরে। বিশাল আকৃতির একটা মাছ, মাছটা বিশাল আকৃতি, মানে প্রায় তার সমান হবে। আরমান প্রাণপণে উপর ওঠার চেষ্টা করলো, হাত পা ছুড়ে, মানে দুই পা ছুড়ে দুই হাত দিয়ে কোনো মতে পানি কেটে, তার দম প্রায় শেষ, তার বুকের ভেতর ধুক 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 এরকম করতেছে। সে হুশ করে একসময় পানির উপরে ভেসে উঠলো। ভেসে উঠে যে তাকায় দেখতেছে ওই গাছগুলো আছে আশেপাশে, কেউ নাই, শুনশান নীরবতা, আর এত ঠান্ডা বাতাস যে তাকে জমায় ফেলতেছে। সে কাঁপতে কাঁপতে দাঁতে দাঁত বাড়ি খেতে খেতে সে কোনো মতে পাড়ে চলে আসলো। পাড়ে এসে হাঁচড়ে পাছড়ে উঠলো। উঠে সে তার জামাটা নিয়ে ওই ঠান্ডা মানে ভিজা শরীরে জামাটা পরে ফেললো, জুতাটাও ভিজা পায়ে পরে ফেললো, তার ব্যাগটা নিল এবং সে কাঁপতেছে, তার ভয়ে অন্তরাত্মা কাঁপতেছে। চারিপাশে শুনশান নীরবতা। স্কুলের বিল্ডিংটার দিকে তাকায় দেখতেছে একদম নীরব হয়ে আছে বিল্ডিংটা। তো সে তাড়াতাড়ি ব্যাগটা নিয়ে ওখান থেকে দৌড় দিল, দৌড় দিয়ে যাবে। এই সময় সে শব্দ পেল পুকুর পাড় থেকে কে জানি বলতেছে ভারী কণ্ঠে যে আজকে বেঁচে গেলি, তোরে যদি আরেকদিন পাই তলে নিয়ে যাবো একদম। তো আরমান দৌড়াইতে 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 সে পাড় দিয়ে তার বাড়ির কাছে চলে আসলো এক সময়, এবং বাড়িতে ঢুকলো। তখন তার প্রায় মানে শরীরে অসাড় হয়ে গেছে, আর কোনো নাই, মানে কোনো অনুভূতি নাই, আর তার কোনো বোধও নাই। তো সে বাসার মধ্যে ঢুকে সে চিৎকার করা শুরু করলো, উঠানে ঢুকে মা মা বলে চিৎকার করতে থাকলো। তো একটু পরে দেখলো তার মা দৌড় দিয়ে বেরিয়েছে ওখান থেকে, বাসার থেকে। তাদের বাসার ভেতরে বাতি জ্বলে উঠছে। তার বাবাও দৌড় দিয়ে বেরিয়েছে, বের হয়ে এসে তার বাবা উঠানে চলে আসছে, তাকে ধরে। তো তার বাবা একদম মানে মানে কেঁপে উঠলো যে কি অবস্থা। তো আরমান তখনই জ্ঞান হারাইছিল। তো জ্ঞান হারানোর পরে তাকে বাসার ভিতরে নিয়ে আসে। আরমানের হুঁশ ফিরে পড়ে। তো তখন দেখে যে তার বাবা মা তাকে মানে শুশ্রূষা করতেছে, মোটা কাপড় পেঁচানো শরীরে, তখনও তার ঠান্ডা ঠান্ডা লাগতেছে। তো জিজ্ঞেস করে বাবা মা কি হয়েছিল, তো বলে যে এরকম এরকম ব্যাপার। তো তার বাবা মা মুখ চাওয়াচাই করে, বলে যে কি ব্যাপার, এখন আর কি করার। তো যাই হোক, তাকে রাতের বেলা তার মা বসে থাকে তাদের বাসায়, এবং তাকে মানে পাশে বসে পাহারা দিয়ে থাকে তার মা। তো রাতের বেলা নাকি গভীর রাতে তাদের বাসায় ইট মারা শুরু করে। তাদের টিনের চাল ছিল, ধাম ধাম করে মানে ইট এসে পড়তেছিল তাদের টিনের চালে, মনে হচ্ছিল যে এটা একদম চাল ভেঙে ফেলবে, এরকম একটা অবস্থা। তো আরমানের বাবা নাকি মানে হাঁক দিয়ে বের হয় বাসা বের, এই কে ইট মারে, কে ইট মারে। তখন নাকি আরো বেশি ইট মারা শুরু করে, এবং ইটগুলো এসে নাকি তাদের যে বারান্দা, তাদের বারান্দা ছিল মানে কোমর পর্যন্ত মানে সিমেন্ট করা, দেয়াল করা, এবং তার উপরে গ্রিল দেওয়া লোহা। গ্রিলের মধ্যে নাকি এসে ওই যে মাটির চাকা ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে যেতেছিল বাড়ি খেয়ে, এবং তার বাবা পরে ভয়ে ঘরে ঢুকে যায় এবং দোয়া পড়তে থাকে, এবং রাতে অনেকক্ষণ ধরে ঢিল মারামারি চলে, কঠিন অবস্থা। তো যাই হোক, ভোরের দিকে যখন ফজরে আজান দেয় তখন এগুলো বন্ধ হয়ে যায়, তার কিছুক্ষণ আগেই বন্ধ হয়। তো তার বাবা তাড়াতাড়ি চিন্তা করে যে এটা তো কোনো একটা ব্যবস্থা নিতে হবে। ফজরের সময় তিনি চলে যান মসজিদে। তার আম্মা খুব ভয় ভয় ছিল, আরমানের আম্মা। তো বলে যে মসজিদে যে কথা বলতে হবে হুজুরের সাথে, কি অবস্থা। তো তিনি চলে যান, যে নামাজ পড়ে তিনি হুজুরের সাথে কথা বলেন, এবং হুজুর ওখানকার আরেকজন সিনিয়র মাদ্রাসার আলেম আছে তাকে পাঠায় দেন।
বাসায়। তো তিনি আসেন, এসে আরমানকে দেখেন, দেখে বলে যে ও আসলে ওদিক দিয়ে চলাফেরা করে, তো ওখানে ওই দুষ্ট জিন থাকে ওই জায়গায়, কারণ ওই বিল্ডিংটা পুরো খালি থাকে রাতের বেলা, বিল্ডিং এর অনেক বদনামও আছে আশেপাশে। তো ওই পানির পাশে ওই জিন গুলা ছিল আর কি। তো ও আসতেছিল, তো হাতের মধ্যে ওই যে বলছে যে ভাজা পিঠা খাইছে, তো ওগুলা দেখে তারা হয়তো দেখছো তাকে খাইতে। তো ওই আর কি চিন্তা করছিল যে পানির মধ্যে নিয়ে কিছু করবে। যাই হোক, ছেলের ইমান ভালো, মন থেকে ইমানি জোর দিয়ে সে চেষ্টা করছে, মানে আল্লাহকে ডাকছে, আল্লাহ ছেড়ে মানে তাকে বাঁচাইছে আল্লাহ। তো যাই হোক, ওই রাতের বেলা ওকে ওই ফলো করে সেই ঢিল ঢুল মারছে আর কি, ভয়টাই দেখাবে আর কিছু না। তো উনি ওই যিনি সিনিয়র ছিলেন, ছাত্র ছিলেন মাদ্রাসার আলেম, তিনি দোয়া দরুদ পড়ে দিয়ে যান ওনাদের বাসায় এবং বলে বন্ধ করে দেন। তো এগুলো করার পর মোটামুটি আরমান একটু ঠিক ছিল। এরপরও নাকি আরমানদের যে বাথরুম ছিল বাসার বাইরে, মানে রাতের বেলা বাইরে যাইতে হতো, আরমান নাকি ওই বাথরুমে যখন সে বেরোইতে যাইতো তখন নাকি দেখতো যে বাথরুমের ওখান থেকে তাকে ডাকতেছে, আয় আয় তাড়াতাড়ি আয়। তো সে তখন আর ভয়ে, মানে সে একদম শুনতো, একদম নাকি কণ্ঠে বলতেছে, ভয় আর বেরোতো না, সে তার বাবার কাছে বলতো। তো শেষ পর্যন্ত তার বাবা সহ ওখানে ওই হারিকেন নিয়ে তার বাবা যেত বাথরুমের ওই পুরো রাস্তা পর্যন্ত, তারপরে গিয়ে ওখানে থাকতো, তার বাবা পাহারা দিত। খুবই মানে একটা ভয়ের ব্যাপার ছিল ওই সময়। তো তারপরে তার বাবা মসজিদে যে আবার হুজুরের সাথে কথা বলেন এবং ওই আলেম ওনাদের পাশের গ্রাম থেকে আরেকজন বড় আলেমকে নিয়ে আসেন, সে আরমানকে ঝেড়ে রুকাইয়া করেন করে, তখন নাকি ওই জিনগুলাকে হাজির করে। তো ওই জিনগুলা আসছিল, জিনগুলাকে নাকি হাজির করা হয়েছিল একটা ছাগলের উপরে। মানে এটা খুব অন্যরকম জিনিস, যেটা আরমান কখনো দেখে নাই। একটা ছাগলের উপর নাকি আনা হয়েছিল এবং এই ছাগলটা একটা নিরীহ ছাগল ছিল, সেটা যেই মানে মানে কঠিন আচরণ শুরু করে সেটা বলার মতো না। সেটা নাকি মানে মাথা দিয়ে, মানে তার শিং দিয়ে গুতা দিয়ে ওই চকির পাশের কাঠ ভেঙে ফেলছিল, টুকরা করে ফেলছিল এবং ভয়ঙ্কর শব্দ করতেছিল ছাগলটা, চোখ টোক লাল হয়ে গেছিল অন্যরকম। তো ওখানে হুজুর মুরাকাবা করে অনেকক্ষণ মানে ই করে এবং ছাগলটা নাকি কেমন আচরণ, দড়ি যে বেঁধে রাখছিল ছিঁড়ে ফেলতে চাচ্ছিল সেই রকম ভয়ঙ্কর একটা অবস্থা, এবং পারলে মনে হচ্ছিল যে আরমানের দিকে এসে মানে আরমানকে গোদা মারে এরকম। তো যাই হোক, এই অবস্থায় অনেকক্ষণ মুরাকাবা করার পরে তো তখন নাকি ওই ছাগলটাকে যখন খোলা হয়, ছাগলটা নাকি হাতের থেকে দড়ি টান দিয়ে মানে ছুটে, মানে হাতে যে ধরছিল মানে একদম ছিঁড়ে হাত ছড়ে চলে যায়, আর মানে বাবার হাত ছড়ে বের হয়ে যায় ঘর থেকে। ওই ছাগলকে নাকি আর পাওয়া যায় নাই, ছাগলটা নাকি ওখান থেকে কোথায় চলে গেছে আর পাওয়া যায় নাই। তো যাই হোক, ওই তখন হুজুর বলে যে ওই ছাগলকে নিয়ে গেছে ওরা, ওই যে জিনরা ছিল ওরা নিয়ে গেছে। ওরা ওই যে আরমানকে টার্গেট করছিল এবং তারা বিরক্ত করতে আরমানকে তারা চেষ্টা করছে মানে ক্ষতি করার, করতে পারে নাই। তো বলছে যে আর আসবে না, আর কিছু করতে আসবে না ইনশাল্লাহ, তো আরমানের আর সমস্যা হবে না, তো দোয়া দরুদ পড়ে চলতে হবে ছেলেটাকে। আরমান নাকি তখন থেকেই মোটামুটি সিরিয়াস হয়ে যায়, সে সবসময় মানে প্র্যাকটিসিং অবস্থায় থাকে, নামাজ কালাম পড়ে এবং মানে নিজে যা যা মান আর মেনে চলার চেষ্টা করে। এবং এরপর আর তার কিছু হয় নাই। তবে আরমান রাতের বেলা গভীর রাতে আর ওরকম চলাফেরা করতো না। ওই স্যারের বাসা যখন পড়তে যেত তার বাবা নিয়ে যেত তাকে, মেন রাস্তা ধরে নিয়ে যেত তাকে। এরপর আর ও মানে তাকে একা আর যেতে দেয়নি এরকম। আর বন্ধুদেরকেও তার বাবা সাবধান করছিল যে তোমরাও চলাফেরা করো, একসাথে থাকো, এরকম আলাদা আলাদা চলাফেরা করো না গভীর রাতে। কারণ গ্রামে ওই সময় মানে এখনো মনে হয় সেরকমই, ওইরকম রাতে ওরকম রাস্তাগুলো অনেক নির্জন হয়ে যায়, আর পাশে ফসলের মাঠ থাকে, ক্ষেত থাকে, অনেক কিছু চলাফেরা করে সেই সময়। এইটা গ্রামের মানুষের বিশ্বাস এবং আসলেই জিনিসগুলো অনেকটা এরকম। আপনারা যদি একটু কিতাবে পড়েন সেখানে লেখা আছে এরকম ধুধু প্রান্তরের মধ্যে এই জিনরা থাকে, বা অ্যাবান্ডেন্ট জায়গায় যেখানে কেউ না থাকে, খোলামেলা জায়গায় এরকম দুষ্ট জিনরা থাকে, তারা ওখানে চলাফেরা করে। রাতের বেলা ওখান দিয়ে ওই যে ভাজা পোড়া খেয়ে চলাফেরা করাটাও এরকম ঠিক না আসলে। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি ডক্টর আলিফ রাজি। যারা আমাদের সাথে আছেন এই মুহূর্তে তারা চেষ্টা করবেন আমাদেরকে লাইক বাটনে হিট করে দেওয়ার জন্য, যাতে অন্য সবাইও আমাদের ঘটনাগুলো শুনতে পারেন, আমাদের এপিসোডের ব্যাপারে জানতে পারেন। আপনারা জানেন গত এপিসোডে আমাদের রেকর্ড সংখ্যক লাইক এসেছে, এটা শুধুমাত্র আপনাদের জন্য হয়েছে এবং আপনারা চাইলে আমাদের শোটাকে আরও উপরে নিতে পারেন। ঘটনা শুরুটা এরকম যে সেদিন রাত 11টার বাস যেতে হবে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার বর্তমানে ক্লিনিক পাড়া, আগে এটার নাম কি ছিল সেটা তিনি মনে করতে পারছিলেন না রেফায়েত ভাই। সেটার সাথে বয়ে গেছে একটা নদী। ঘটনা 1991 সালের, যখন রেফায়েত ভাই বাসে উঠছেন তখনকার সময়। বাসের জন্য অপেক্ষা এবং শীত দুয়েই অবস্থা খারাপ। তার সাথে তখন তার ছেলে ছিল,
যাকে নিয়ে তিনি যাবেন সে এলাকায় যাবার আগে তিনি তার সাথে একটা ব্যাগ নিয়েছেন, কারণ সেখানে হয়তো থাকতে হতে পারে। ঘটনাটা আসলে আমি কিছুদিন পিছনে চলে যাই। 1989 সালের দিকে হবে। জমির উদ্দিন সাহেবের স্ত্রীর প্রসবের ব্যথা ওঠে। প্রসব ব্যথা উঠবার পর এলাকার ডাইকে খবর দেওয়া হয়। তখন ক্লিনিক এবং এই ব্যবস্থা ছিল না, তখন আশেপাশে ক্লিনিকও ছিল না। তো ডাই বাসায় এসে বাচ্চা জন্ম দেওয়ার জন্য সহযোগিতা করে। খবর পেয়ে ডাই বাসায় আসে এবং প্রসব যন্ত্রণায় কাতর জমির উদ্দিন সাহেবের স্ত্রী পাশে দরকারি জিনিস নিয়ে এসে একটি ছেলে সন্তান প্রসব করায়। ছেলে সন্তান প্রসব করানোর সাথে সাথে মহিলার প্রচণ্ড রক্তক্ষরণ হয়। মহিলার অবস্থা ধীরে ধীরে খারাপ হতে থাকে। আসলে খারাপের এক পর্যায়ে তাকে হাসপাতালে নেওয়ার জন্য রওনা করা হয়। আর রাস্তা তখন ছিল কাঁচা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বলে ওই এলাকায় কিছুই ছিল না। একটা ছোট বিল্ডিংয়ের মতো, উপজেলার মতো বিল্ডিং একটা হাসপাতালের মতো ছিল। তো সেইখানেও পৌঁছাতে প্রায় ঘন্টাখানেক সময় লাগবে। এদিকে মহিলার সারা শরীর রক্তে ততক্ষণে ভিজে গেছে এবং এক পর্যায়ে তিনি তার স্বামীর হাত ধরে শুধু একটা কথা বলেন, তুমি আমার সন্তানকে সাবধানে রাখবে। আমি অনেক বিপদের সম্মুখীন হয়েছি, ওর বিপদ যেন আসতে না পারে, আমার জন্য দোয়া করো। এবং এটা কিছুক্ষণের মধ্যেই এই কথাগুলো বলতে বলতে তিনি মাঝ রাস্তায় মৃত্যুর কোলে ঢলে পড়েন। তার স্ত্রীর দাফন শেষ করতে না করতে তার ছেলে সন্তানটিও মারা যায়। তিনি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেন। তিনি শোকে কাউকে কিছু বলতে পারছিলেন না এবং প্রচণ্ড রকমভাবে সবকিছু নিয়ে মানসিক ভারসাম্যহীন হয়ে যান। তার স্ত্রী মারা যাবার পর তার মানসিক অবস্থা ঠিক হতে সময় লাগে প্রায় 4-5 মাসের মতো। তিনি তার স্ত্রীর কবরের কাছে সারাক্ষণ পড়ে থাকতো এবং প্রতিদিন কাঁদত। অসুস্থ অনেকটা সুস্থ তিনি আস্তে আস্তে হতে থাকেন 4-5 মাস পর। তার পরিবার তার এই অবস্থা দেখে পরিত্রাণ এবং মুক্তি দেবার জন্য তার অবস্থার তাকে আবারও বিয়ে করিয়ে দেওয়া হয়। যার সাথে বিয়ে হয় তার পাশের গ্রামেই থাকতেন। সবকিছু ঠিক মতো চলছিল। তার একটা সমিল ছিল যেখানে কাঠ কাটা হতো। সমিলটা তখন ওখানেই ছিল এবং সে মাঝে মাঝেই বেশি অর্ডার থাকলে রাত কাটিয়ে দিত। একদিন রাতের বেলা তার প্রচণ্ড ক্ষুধা লাগে এবং রাত তখন 9টা বাজে। সেদিন যাকে দিয়ে টুকটাক বাড়ির কাজে পাঠায় সেই ছেলেটা না থাকার কারণে, তার ক্ষুধার লাগার কারণে তিনি বাড়িতে চলে যাবেন সেই প্ল্যান করেন। তো তিনি রওনা দিয়ে দেন। তিনি বাড়িতে যাওয়ার পথে তার পরিচিত এক ভাইয়ের সাথে দেখা হয়। দেখা হওয়ার সাথে সাথে তিনি দেখলেন সেই লোক তাকে বিদায় দেওয়ার পরও তার পেছন পেছন আসছে। তিনি শুধু বলছেন, কি ব্যাপার ভাই, কিছু বলবেন? তখনই মুহূর্তের মধ্যে সেই লোকটাকে তিনি আর দেখতে পান না। টর্চ লাইটও সাথে ছিল না এবং কুয়াশায় ঢাকা চারদিক। তিনি হাঁটতে হাঁটতে বাড়ির কাছে এসে একটা গাছের গুড়ির সাথে পায়ের সাথে ধাক্কা খেয়ে কন্ট্রোল করতে না পেরে পড়ে যান। তিনি বুঝতে পারছিলেন তার শরীর গরম হয়ে গেছে, তার জ্বর আসছে, পেটের মধ্যে কেমন একটা অস্বস্তি লাগছে। এমনিতেই তার পেট খালি, কিন্তু এরকম অস্বস্তি মাঝে মাঝে পেটে গ্যাস হলে বোঝা যায়। কিন্তু ওনার অস্বস্তিতে এমন যে তিনি বিষ খেয়ে ফেলেছেন, তার গলার মধ্যে ধরে আছে। তিনি দেখলেন গাছের পাশ থেকে, মাটির নিচ থেকে 6-7টা অজগর সাপ তার চারিপাশ ঘিরে ফেলেছে এবং প্রত্যেকটা অজগর সাপ জোরে জোরে হাসছে। একটা অজগর সাপ তার পা পেঁচিয়ে ফেলার সাথে সাথে তিনি মাথার মধ্যে ভারী লাগতে থাকে, কেমন জ্বরটা বেশি আসলো কিনা। তিনি সাথে সাথে পড়ে যান, মাথা ভারী হয়ে যায়। জ্বর আসলে যেমন মাথা ভারী লাগে তখন তার এরকম লাগছিল। এরপরে তিনি সকালবেলা একটা মাদ্রাসার কাছের দেয়ালে জ্ঞান ফেরা অবস্থায় নিজেকে খুঁজে পান। সেটা খুব দূরেও না, সেটা তার বাড়ি থেকে খুব বেশি দূরে না। তিনি বাড়ি যেতে পারছিলেন না এবং রাস্তায় পড়ে থাকা অবস্থায় তিনি একটা 12-13 বছরের ছেলেকে পাশ দিয়ে যেতে দেখতেন। তো তাকে যেতে থাকতে দেখে তার কাছে সাহায্য চায় যে তুমি আমাকে একটু বাসায় দিয়ে আসো। বাড়ির কেউ জানেও না তার এই অবস্থা। তাকে দেখে সবাই মনে করতে থাকে তিনি অসুস্থ অথবা কোনো একটা সমস্যা হয়েছে। তার সেবা করা হয়। সেদিন রাতের বেলায় তিনি হঠাৎ বসে আছেন, তার ঘুম কিছুতেই আসছিল না। মনের অজান্তে তিনি ঘরের দরজা খুলে, দরজা খোলার শব্দ পায় তার ভাতিজা। সে জিজ্ঞেস করে, কাকা কই যান? তিনি কিছু বলে না, পেছনেও তাকায় না। তিনি আবারও জিজ্ঞেস করে। সেই ভাতিজা দেখে তার চাচা মানে জমির সাহেব ঘর থেকে টয়লেটের দিকে না যেয়ে সে উঠান ক্রস করে 2 বাড়ির মাঝ দিয়ে রাস্তার দিকে চলে যাচ্ছে। সেই ভাতিজা জমির সাহেবের স্ত্রী ও পাশের ঘরের জমির সাহেবের আরেক ভাইকে ডাক দেয় এবং তার পিছু নেয়। নিতে নিতে এক পর্যায়ে তারা না পেরে তাকে ধরে এবং বলে কয়ে জোর করে বাড়ি চলেন, কোথায় যাচ্ছেন আপনি বলতে থাকে। তিনি কারো কথাই শুনছিলেন না, শুধু শুনছিলেন আমি এসেছি তুমিও এসো, এটা তিনি বারবার শুনছিলেন।
এটা তিনি তার স্ত্রীকে ঠিক হওয়ার পর বলেছিলেন। সেদিন বাড়িতে তাকে জোর করে এনে সূরা কালাম পরে ফুঁক দেওয়া হয়। জমির সাহেবের ছোট ভাই একটা মাদ্রাসার শিক্ষক, তিনিই ফু দেন এবং ঝাড়ফুঁক করেন এবং জমির সাহেব ঘুমিয়ে পড়ে। রাতটি কোনো রকম ভাবে পার হয়। পরদিন সকালে তার ভাই তার সাথে আলাপ আলোচনার এক পর্যায়ে জানতে পারে তিনি সেদিন থেকে এরকম ফিল করছেন। তিনি কিছু পানি পরে একটা কলসির মধ্যে দিয়ে তাকে বলেন যে তিনি যেন রুম থেকে বের না হয় 2-3 দিন। কিন্তু তিনি কথা শোনেননি, তিনি বের হয়েছেন এবং কাজে গিয়েছেন। 2 দিন পর তিনি বসেছিলেন সমিলের ভেতরে। সেদিন অনেক কাজ ছিল এবং রাত জাগতে হবে যতদূর কাজ আগানো যায়। তিনি দেখেন রাতের বেলা তার সমিলের সামনে দূর থেকে একজন লোক অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। এই কুয়াশার মধ্যে তাকে স্পষ্ট বোঝা যাচ্ছে। লোকটা নড়ছে না, তার কাছ থেকে খুব বেশি হলে 100 হাত দূরে লোকটা দাঁড়ানো। খুব বেশি কুয়াশা ছিল না, হালকা কুয়াশা ছিল, কিন্তু বোঝা যাচ্ছিল। তিনি ডাক দেন, কে এখানে? যেহেতু শীত, চাদর জড়িয়ে তিনি কাছে যান কে সেটা তলব করার জন্য। কাছে যেতেই তিনি দেখেন একটা কাঁঠাল গাছ ছিল সেখানে। সেই কাঁঠাল গাছের নিচে একজন মহিলা ও একজন শিশু সহ 2জন দাঁড়িয়ে আছে এবং তাদের 2জনের সামনে 2টা কবর। তিনি টর্চ মারল, সেই মুখের মধ্যে কিচ্ছু নেই। ছোট্ট একটা বাচ্চার কান্নার আওয়াজ মাটির নিচ থেকে আসছে। হঠাৎ তার বমি বমি ভাব হতে লাগলো এবং তিনি বমি করে দেয়। তিনি তার লোকদের কাজ ডাকছে এবং পানি আনার জন্য, কিন্তু তিনি কোনো কথা বলছেন না, কথা বলতে পারছিলেন না। তিনি দেখলেন তার বমির মধ্যে অনেকগুলো চুল এবং রক্ত, সাথে সাথে ছোট ছোট পোকা কিলবিল করছে। পোকাগুলো বেশ বড় বড়। তিনি ভয়ে দৌড় দেন সমিল দিকে, কিন্তু দৌড় দেওয়ার মতো অবস্থা তিনি পাচ্ছিলেন না। সেদিন তিনি 100 হাত পেছনে যাবার পর কোনো কষ্টে কোনো মতে সমিল দেখছিল না। মুহূর্তের মধ্যে তিনি মাটিতে বসে পড়েন। তিনি কোথায় আছেন? আশপাশ সব অন্ধকার দেখতে লাগলেন। মনে হচ্ছিল তিনি অন্ধ হয়ে গেছেন, চোখের কোনো জ্যোতি নেই। তিনি ডাকছেন সাহেলা, তিনি ডাকছেন বাবুল, কেউ কোনো কথা শুনছে না, কেউ শুনছে না। তার শরীর অসাড় হয়ে গেছে, তার শরীরে একটু শক্তি নেই, টর্চটাও হঠাৎ কাজ করছে না। তার সামনে একজন লোক আসলো এবং বলল, তুই শেষের দিকে, খুব বেশি দিন বাঁচবি না। লোকটার কোনো চেহারা, কোনো শরীর দেখা যাচ্ছে না, কিন্তু ভয়েসটা ভালো করে শোনা যাচ্ছে। ভাষাটা খুব রাগ ও ঘৃণার চোটে কথাগুলো বলছে সেই লোকটা। তিনি কিছু বলতে পারছিলেন এবং চোখের মনি তিনি সরাতে পারছিলেন না। মনে হচ্ছে চোখের মনিটা চোখের মধ্যে ফিক্স হয়ে গেছে। তিনি ভাবছেন কোন বিপদে পড়লাম, কারো ক্ষতি করি নাই, কিন্তু কি সব দেখছি আমি। তিনি তেমন জমির সাহেব এমন এসব আছরে বিশ্বাস করতো না, কিন্তু সেদিনের পর থেকে তার মনের মধ্যে ভয় ঢুকে যায়। এই কথাগুলোই তিনি শুনেছেন এবং খুব বাজে পটকা পচা মাছের গন্ধ পাচ্ছিলেন সেদিন থেকে। এসবের ঘটনা রাত 10টা-11টার দিকে, কিন্তু এই অল্প সময়ে তিনি হঠাৎ করে ফজরের আজানের ধ্বনি শুনতে পান। এই আজানটা তার পরিচিত। এইভাবে তাদের ভাই আজান দেয়, তার ভাই আজান দেয়। এই আজানটা এই এলাকার না, এই আজানটা তার ছোট ভাই যে মাদ্রাসায় থাকে সেই মাদ্রাসার মসজিদের আজান আর কি। তিনি জানান তার ছোট ভাই তার মাদ্রাসায় চলে গেছে, তাহলে এই শব্দ এত কাছের কেন? তিনি কাঁদছেন, কিন্তু কোনো কথা বলতে পারছিলেন না। তিনি কাঁদছিলেন, তার কাছে মনে হচ্ছিল তার স্ত্রী ও সন্তান তাকে দেখা দিয়েছে। এটার মানে এই যে তিনি মারা যেতে বসেছেন। তখনকার মানুষ মারা যাওয়ার আগে নাকি অনেক আত্মীয় স্বজন দেখতে পায়, এটা চিন্তা করেছে। কথাটা ফেলনা না, তার একটা তন্দ্রার মতো এসে ঘুম হয়ে যায়। তিনি ঘুম থেকে উঠে দেখেন আশেপাশে অনেক মাদ্রাসার ছাত্র এবং তার ছোট ভাই। সেই ভাই তার এক ছাত্র জিন দ্বারা তাকে এখানে নিয়ে এসেছে। তিনি চলে গেছিল অনেক দূরে, সেখান থেকে বিপদ দেখে তাকে নিয়ে আসা হয়েছে। তাকে তার ছোট ভাই বাসায় রেখে যায় এর পরে এবং বাড়ি বন্ধ করে তাকে বাসা থেকে বের না হওয়ার কথা বলা হয়। তার ছোট্ট জিন ছাত্রটি বলেছে তার মৃত্যু আশঙ্কা আছে, কিন্তু এটা তাকে তখন জানানো হয়নি। শুধু বলা হয়েছিল যে তার বিপদ সামনে। তো তার ভাই বলেছে, জমির সাহেবের ছোট ভাই বলেছে যে আমার যে প্রিন্সিপাল, আমার যে বস, সে আসলে আপনাকে তার কাছে নিয়ে যাব। চিকিৎসার জন্য মাদ্রাসার সেই শিখ প্রিন্সিপাল, তাদের বস ঢাকায় এসেছিল। তো বলেছে আপনি বাসায় থাকেন, আমি না বলা পর্যন্ত বাসার বাইরে যাবেন না। এদিকে তার স্ত্রীর সাথে তিনি বাড়িতেই থাকছিল, কিন্তু তিনি ঘরে থাকতে পারছিল না, ঘরে থাকতে চাইছিল না, বাড়ি তাকে যেতেই হবে। তার ছোট ভাই এসে তাকে বাসায় একটা পরা পানি দিয়ে গোসল করা এবং এক প্রকার জোর করেই বাসাতেই রাখে। এর মধ্যে প্রতি রাতে জমির সাহেব তার ঘরের উপাস থেকে ডাক পেতেন, আব্বা, আব্বা আমারে নিয়ে যান এখান থেকে, আব্বা আমি আর আম্মা আপনার জন্য অপেক্ষা করছি। তিনি থাকতে পারতেন না ঘরের মধ্যে, তার মধ্যে স্বভাবগত পরিবর্তন আসতে থাকে। তিনি খেলতেন না কোনো কিছু এবং খেতেও পারতেন না, যা খেতেন তাই ফেলে দিতেন। এমনকি বমি করে ফেলে তিনি বলতেন, দেখো কতগুলা পোকা। কিন্তু যারা পাশে থাকতো তিনি যে বমি করছেন কোনো কিছুই পেট থেকে আসতো না।
এটা তারা বলেছে এবং শুধু লালা পড়তে দেখেছে। স্বপ্নে তিনি দূর গাছের নিচে দুটো কবর দেখতে লাগলেন প্রায় প্রতিদিনই, এবং প্রতি সময় এই কবরগুলো দেখতেন। কবরের পাশে একজন মানুষ ও কবরের ভেতর থেকে মাটি ভেদ করে একটা বাচ্চার শব্দ আসছে। তিনি যে এগুলো দেখতেন, সাথে সময়ও চলে যায় প্রায় 2 মাস। তাকে 2 মাস পর সেই মাদ্রাসার হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। সেই মাদ্রাসার প্রিন্সিপাল দেখে বলেন, দেখি কপালের চারিপাশ পুড়ে গেছে, অবস্থা ভালো না, কিছু আমল ও দোয়া পড়া পানি প্রতিদিন 1 মাস খাবে, এরপরে আবার তাকে নিয়ে আসবে আমার কাছে। 15 দিন খাওয়া পর্যন্ত তিনি বেশ সুস্থ ছিল। তিনি সুস্থ থাকলে তিনি ভালো ফিল করতেন এবং স্বাভাবিক আচরণ করতেন, কিন্তু 15 দিন যাওয়ার পর থেকেই তিনি আর পানি খেতেন না। হঠাৎ করে তিনি আবারও স্বপ্ন দেখা শুরু করেন। তখন গরম পড়ে গেছে। স্বপ্নে তিনি দেখতেন তার চারিপাশে মানুষজন তার লাশ কাঁধে করে নিয়ে যাচ্ছে সেই গাছের নিচে। সেই কাঁঠাল গাছের নিচে 2টা কবর এবং সেই 2 কবরের পাশে 2জন মানুষ। কিন্তু নতুন কথা হচ্ছে, সেখানে আরেকটা নতুন কবর, কিন্তু কবরটার সাইজ অনেক বড়। তিনি প্রতিদিন এই স্বপ্ন দেখতেন এবং উঠে বমি করতে লাগলেন। এর মধ্যে আবারও সেই হুজুরের কাছে নিয়ে যাওয়া হয় মাদ্রাসার। দ্বিতীয় দেখায় সেই হুজুর তাকে যেই দিনই চিকিৎসা দিয়েছেন সেই দিনই রাতের বেলা তিনি মারা যান। তার মৃত্যু স্বাভাবিক মৃত্যু না কিছু ঘটিয়েছে তখন এটা পরিষ্কার বোঝা যাচ্ছিল না, তবে মৃত্যুটা স্বাভাবিক ছিল। তার বেশ বয়স হয়েছিল। ঘরের ভেতরে থাকতে লাগলেন। ঘরের ভেতরে তিনি মাটি কামড়াতে শুরু করলেন। 10 দিন পর পর নতুন নতুন অঘটন তিনি ঘটাতে থাকেন। তার ছোট ভাইও এদিক সেদিক করে লোকজন খুঁজতে লাগলেন কে তার ভাইয়ের চিকিৎসা করতে পারবে। 1 বছর পার হয়ে যায় এবং তিনি এই স্বপ্ন 7 দিনের 7 দিনই দেখতে লাগলেন। তার ঘুমটা অতিরিক্ত গভীর লাগতে শুরু হয় যখন তিনি ঘুমিয়ে যান। তবে ঘুমের মধ্যে তিনি শুনতেন একটা কথা ভেসে আসছে, যেদিন তুই দেখবি তোর লাশ কবরে নামাচ্ছি আমরা, সেদিনই তুই মারা যাবি, অপেক্ষা কর, অপেক্ষার মেয়াদ খুব তাড়াতাড়ি শেষ হবে। এই চলতে থাকবে এবং বাড়ির সবার সাথে তিনি খারাপ আচরণ করতে শুরু করেন। হঠাৎ রেগে যেতেন। দিনের বেলা তার আচরণ দেখে বাড়ির বাচ্চা কাচ্চারা হাসতো, আর বমি বমি ভাব এবং বমি করে দেওয়ার মতো তিনি করতে লাগলেন। তার স্ত্রীর কথা শুনতেন না। তার মা তখন বেঁচে ছিল, মা থাকতো তার মেয়ের বাসায়, জমির সাহেবের বাবা ছিল না। তো তার সম্পত্তি যা ছিল ধীরে ধীরে তা বিক্রি হওয়ার মতো উপক্রম, কেননা তার ছোট ভাইও পারছিল না চিকিৎসা করার জন্য, প্লাস টাকা পয়সার দরকার ছিল। সেই জমি কেউ কিনতো না এবং যেসব জমি বিক্রি করতে চেত জমি বিক্রি হতো না, এবং তার সমিলের অবস্থা হয়ে যায় খারাপ। আর এদিকে প্রতিদিন রাতে উঠে তার কেঁপে কেঁপে যাওয়া এবং বমির মধ্যে পোকা বের হওয়ার কথা প্রতিদিনই তিনি বলতেন। হঠাৎ একদিন রাতে ঘুমানোর পর তার ঘুম ভাঙে এবং তিনি ঘুম থেকে উঠে দেখেন আশেপাশে অন্ধকার, কিন্তু অন্ধকারেও স্পষ্ট সব বোঝা যাচ্ছে। হালকা একটা বাতাস আসছে এবং এই হালকা আলোতেও একজনের চেহারা পরিষ্কার দেখা যাবে। তিনি একটা নৌকার উপর, নৌকার মাঝির সারা শরীর কালো, মাঝির শরীরে কোনো মাথা নাই। মাঝি শুধু একটাই কথা বলছে, তোর সময়ের মাঝে আর কোনো সময় নেই, এবার তুই বাঁচবি না, সময়ের শেষের দিকে। তিনি আকুতি মিনতি করেন, কিন্তু কোনো লাভ হয় না। তিনি বলেন তার কোনো দোষ নেই, এবং এই কথাগুলো শুনে চারিপাশ থেকে হাসির শব্দ আসে, কেমন চিকন তীক্ষ্ণ ভয়েস, কিরকম অদ্ভুত, বোঝাও যায় না সব কথা। বুঝতে গেলে কেমন শরীর অসাড় হয়ে মুখের জিহ্বা দাঁতের সাথে লেগে যায়, এরকম অবস্থা। তাকে পরদিন নদীর কাছে খুঁজে পাওয়া যায় এবং শরীরে কাফনের কাপড় পেঁচানো অবস্থায় পাওয়া যায় তাকে। তো তার ভাই মাদ্রাসা থেকে চাকরি ছেড়ে বাড়িতে তার এই জমির সাহেবের সাথে থাকতে শুরু করে। যেহেতু মাদ্রাসার সেই প্রিন্সিপালও মারা যায়, তার ভাই বাড়িতে চলে আসে। একদিন একটা মসজিদে রেফাত ভাইয়ের সাথে এই মাদ্রাসার যে ওনার জমির সাহেবের ছোট ভাইয়ের কথা হয়। মাগরিবের পরে গাছতে বের হয়ে তিনি ওই এলাকার ওই অবস্থায় তখন অবস্থান করছিল রেফাত ভাই। মসজিদে যাবার পথে সেই ভাইয়ের কাছ থেকে জমির সাহেবের ব্যাপারে রেফাত ভাই কথা শোনেন। মসজিদটা ওই এলাকারই মসজিদ যে এলাকায় জমির সাহেব থাকতো, আর মসজিদের খেদমতে ছিল জমির সাহেবের ছোট ভাই। তাই তিনি তার কাছ থেকে তার ভাইয়ের ব্যাপারে রেফাত ভাইয়ের কাছে শেয়ার করেছেন, মানে রেফাত ভাই শুনেছেন তার ব্যাপারে। কিন্তু সেবারের জামাত 10 দিনের হওয়ার কারণে রেফাত ভাই সেই স্থান খুব দ্রুত ত্যাগ করেন এবং ঢাকায় চলে আসেন। তিনি বলে এসেছিলেন রেফাত ভাই যে তিনি 20 থেকে 25 দিনের মধ্যে সেখানে যাবেন। তো এই তো বাসে উঠেছেন, বাস আসতে দেরি করলো প্রায় 2 ঘন্টা, এবং এখনই অনেকক্ষণ লাগে, তখনই তো আরো সময় লাগতো। ফেরির ঝামেলা এই সেই, আর শীতও তখন অনেক। রেফাত ভাই বাসের মধ্যেই তার ওস্তাদদের ডাকলেন, কিন্তু ওই মুহূর্তে কেউ সাড়া দেয়নি। বাস বিরতি নেবার পর ফজরের নামাজ পড়ে তিনি আবার বাসের মধ্যে ওঠেন। ফেরি পারাপার এবং কুয়াশার কারণে বেশ দেরি হয়ে যায় এবং সেই এলাকায় পৌঁছাতে পৌঁছাতে দুপুর গড়িয়ে বিকাল হয়ে যায়।
তিনি সেই বাড়িতে যান এবং তার সাথে কুশল বিনিময় হয় জমির সাহেবের ছোট ভাইয়ের সাথে, রিফাত ভাইয়ের। এতদিনে জমির সাহেবের মাও সেই বাড়িতে চলে আসছে, কিন্তু সেও অসুস্থ। আশ্চর্য বিষয় হচ্ছে তিনি নাকি যে কয়দিন তার মেয়ের বাসায় ছিলেন তিনি সুস্থ ছিলেন, কিন্তু এই বাড়িতে আসার পর থেকে তিনি অসুস্থ হয়ে পড়েন। রিফাত ভাই জমির সাহেবের এক চাচাতো ভাইয়ের ঘরে ওঠেন, পাশাপাশি ঘর। রিফাত ভাই ক্লান্ত ছিল, তিনি মাগরিবের নামাজ পড়ে ঘুমিয়ে পড়েন। ঘুম থেকে উঠে দেখেন তার ছেলেটা তার পাশে নাই। রিফাত ভাইয়ের ছেলে, তার ছেলে মাটিতে শুয়ে আছে। কি ব্যাপার, মাটিতে শুয়ে আছে কেন, মাটিতে গেল কিভাবে? রিফাত ভাই তার ছেলেকে ডাকছে, সাথে সাথে না উঠে একটু দেরি করে উঠে বলে, বাবা তুমি ঘুমাচ্ছিলা, আমি একটু ওয়াশরুমের দিকে যাবো, এমন সময় পেছন থেকে কে যেন আমাকে ধাক্কা দেয়, আমি পড়ে যাই। এরপর আমি ঘুমের মধ্যে দেখি আমি একটা নদীর তীরে, নদীর চারিপাশে অনেক মানুষের চিৎকার, কিন্তু আমি কাউকে দেখি নাই। আমি চেষ্টা করি এবং সূরা পড়ি ঘুমের মধ্যে, আমি দেখি আমার সামনে যা ছিল সব ভ্যানিশ হয়ে গেছে। রিফাত ভাই তখন তার ছেলেকে মেঝে থেকে উঠে খাটের মধ্যে শুইয়ে সেই বাড়ির দিকে যায়, ঘর দরজা খুলে। তখন রাত আনুমানিক 2টার বেশি হবে। এশার নামাজ ও তাহাজুদের নামাজ পড়ে তিনি বের হন। জমির সাহেবের বাড়ির কাছে যাওয়ার পরে তিনি দেখেন কয়েকটা শিয়াল সেই বাড়ির বাইরে বসে আছে। শিয়ালগুলো নিজের পা নিজে চাটছে এবং জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। নিঃশ্বাসের শব্দটাও স্পষ্ট শোনা যাচ্ছে, মনে হচ্ছে নিঃশ্বাসটা রিফাত ভাইয়ের খুব কাছে এসে পড়ছে। শিয়ালগুলোর পেছনে একজন মহিলা দাঁড়ানো, সেই মহিলার চুল পুরো বাড়িকে কাভার করে রেখেছে। রিফাত ভাই চুপচাপ সেখান থেকে চলে আসেন এবং 2 মিনিট লাগে ওই ঘর থেকে এই ঘরে যেতে। তিনি ঘরে ঢুকে সাথে সাথে ওস্তাদদের ডাকেন, সাথে সাথে 3 জন ওস্তাদ আসেন, বলেন, তোমার গন্তব্য থেকে সরে যেও না, খুব সামান্য রাস্তা, কিন্তু একটু কাঠখড় পোড়াতে হবে, খুব কঠিন কিছু না। হঠাৎ রিফাত ভাই একটা ধাক্কা খেয়ে পড়ে যান। রিফাত ভাই শুধু একটা জিনিস মনে আছে, ধস্তাধস্তির শব্দ আসছে এবং ওস্তাদদের মধ্যে 2 জন এসেছিল, তারা অনেক জোরে জোরে দোয়া পড়ছেন। রিফাত ভাই ঘুমের মধ্যে ঘুম চলে এসেছে এরকম অবস্থা, তিনি বুঝতে পারছেন কেউ জোর করে তাকে এসব ভয় দেখাচ্ছে, কিন্তু রিফাত ভাই ভয় পেয়ে এখান থেকে চলে যেতে আসেনি। যদিও এগুলো ভেবেই তিনি তাকে পেছন থেকে ধাক্কা দেওয়া হয়, কারণ তাকে হয়তো কেউ রিস্কি মনে করছিল। তো তিনি পরে ঠিক হয়ে ঘুমিয়ে পড়েন। আর সকালে ঘুম ভাঙে, ফজরের নামাজ পড়ে ঘুমান যদিও, সকালে ঘুম ভাঙেন এবং উঠে তিনি বিছানাতে, রিফাত ভাই বিছানা থেকে ওঠার পর তিনি দেখেন যে আসলে এখানে থাকতে গেলে রুমটা আগে বন্ধ করতে হবে। তার ছেলে তখনও ঘুমাচ্ছিল, তিনি ঘরটা বন্ধ করে ফেলেন। সেই বাড়িটা আসলে সেই ঘরটার মধ্যে 2টা রুম, একটা রুমের মধ্যে বস্তায় বস্তায় চাল রাখা, আর একটা রুমে রিফাত ভাইদের থাকতে দেওয়া হয়। তাই ঘরটা আসলে বাড়তে যে রিফাত ভাইকে তেমন বেগ পেতে হয় না। তো রিফাত ভাই সকালের নাস্তা খেয়েই সেই জমির সাহেবের বাসায় ঢোকেন। জমির সাহেবের বাসায় ঢোকার সময় তিনি দেখেন বাড়ির উঠানে একটা গাছের গুড়ির মধ্যে একটা ছোট্ট তাবিজ আটকানো। রিফাত ভাই তাবিজটা আটকানো দেখে সাথে সাথেই অজু করেন, চাপকল থেকে অজু করে সেই তাবিজটা ধরেন এবং সেটা সরিয়ে ফেলেন এবং তাবিজটা পাঞ্জাবির পকেটে রাখেন। তিনি ঘরে ঢুকে জমির সাহেবের সাথে দেখা করতেই হাত মুসাফা করেন। সাথে সাথে রিফাত ভাইয়ের হাত গরম হয়ে যায়। যে মানুষের কোনো সমস্যা নেই তার হাত মোটামুটি ঠান্ডা থাকে। ইনফ্যাক্ট রিফাত ভাই সবসময় হাত ঠান্ডাই থাকে। তিনি তার ছেলেকে নিয়ে আসেন এবং সেখানে সবাইকে সরে যেতে বলেন এবং তার স্ত্রীকেও সরে যেতে বলেন। তার ছেলেকে তিনি জমির সাহেবের জন্য বরাবর বসান এবং একটা গোল সার্কেল করে দেন। জমির সাহেবের ছোট ভাই এবং সেই চাচাতো ভাই ছিল যার ঘরে রিফাত ভাই উঠেছেন। এবার রিফাত ভাই তার ছেলের ভেতর একটা জিন নিয়ে আসেন এবং সেই জিনটা ওই বাড়ির আশেপাশেই ঘুরছিল। তখন তার ছেলের দাঁতে দাঁত লেগে গেছে ততক্ষণে। তখন রিফাত ভাই জিজ্ঞেস করে, তুমি কে? তখন তার ছেলের ভেতর থেকে কথা আসে, জানালা থেকে আলো আসছে, আলোটা সরান, আলো সহ্য হচ্ছে না। তখন সেই আলোটুক বন্ধ করে দেওয়া হয়। সেই জিন বলছে তাকে ইনসানরা ব্যবহার করেছে, তাকে তার দরকার দিয়ে তার দরকারি জিনিসপত্র কাজ করাচ্ছে। অনেক প্রশ্ন জিজ্ঞাসা করে হলে তিনি সাফ পরিষ্কার করে জানিয়ে দেন, তোমরা ইনসান, তোমাদের এত ক্ষমতা কিসের যে তুমি আমাদের সাথে কথা বলতে এখানে আমাকে ডাকো? উনি খুব শিগগিরই মারা যাবে এবং এখানে আমাদের কিছু করার নাই, আমার কিছু করার নাই। এরপর যদি তাকে ডাকা হয়, রিফাত ভাই সহ তার ছেলেকে যারা জ্যান্ত পুঁতে দিবে এরকম কথা বলে। রিফাত ভাই তখন সাথে সাথেই কিছু সূরা পড়ে নিয়ম কানুন পালন করে একটা বাটিতে রাখা পানি তার ছেলের হাতে ধরে চেপে ধরে এবং শরীর ছিটিয়ে দেয়। সেই জিন অনেক জল্পনা কল্পনা করে তাদেরকে বলতে রাজি হয়, বলে, দেখো তুমি এই বাড়িতে ঢুকবার সময় কে তোমার সামনে রাগ করেছিল? জমির সাহেবের স্ত্রীর কথা মেনশন করে তিনি বলেন, এই মহিলা তুমি এই বাড়িতে এসেছো পছন্দ করেনি, কেন জানো? তখন রিফাত ভাই বলেন, তুমি বলে যাও, থামবে না।
তখন বলে যে কয়েক বছর আগে এই মহিলার সাথে জমির সাহেবের বিয়ে ঠিক হয়, কিন্তু প্রকাশ পেয়ে যায় এই মহিলার আগের স্বামী তাকে তালাক দিয়ে চলে যায়। তাই এই জমির সাহেব বিয়ে করেন তার যেই স্ত্রীকে, সেই স্ত্রী যে জন্ম দেওয়ার সময়, বাচ্চা জন্ম দেওয়ার সময় মারা যায়, এবং তার সন্তানটিও সদ্য ভূমিষ্ঠ হওয়ার পর মারা যায় কঠিন রোগ নিয়ে। যেহেতু ছেলেটা কঠিন রোগ নিয়ে জন্মগ্রহণ করেছিল, তাকে জন্মের আগে দিয়ে জমির সাহেবের মরহুমা স্ত্রীর খাবারে কিছু মিশিয়ে দিয়েছিল এই মহিলা, জিন দিয়ে, যাতে বাচ্চা যদি হয় সেটা যেন মারা যায় এবং সে যেন সুস্থ সবল বাচ্চা না হয়, এরকম চেষ্টা করেছিল। একবারে না পেরে তাকে মেরে ফেলার মাস্টার প্ল্যান করে তার বর্তমান স্ত্রী, এবং তিনি তার হাতের রক্ত একটা কাগজে দিয়ে সেই রক্তের ভেতর ছবি এবং একটা সেট মানে ছবি এঁকে সেটা তাবিজের উপরে মোমবাতি লাগিয়ে মোম লাগিয়ে সেটা গাছের নিচে পুঁতে আসে, এবং এটা সম্পূর্ণ সাহায্য করে তাদেরই এক এলাকার কবিরাজ। সেই সাথে তার পরনের কাপড়ের টুকরা, তার চুল, মানে জমির সাহেবের পরনের কাপড়ের টুকরা, চুল এবং নখ এসব সাথে করে এনে নদীর ধারে সেই গাছের নিচে রেখে আসে, যে গাছটার ব্যাপারে জমির সাহেব রেগুলার স্বপ্নে দেখত। সেই তাবিজ তুলে ফেলে পুড়িয়ে দিতে হবে এবং পোড়া অংশ বিশেষ নদীতে ফেলে দিতে হবে, এরপরে তিনি সুস্থ হতে পারে। এই বলে সেই জিন সেখান থেকে চলে যায় এবং সাথে সাথে রেফাত ভাইয়ের ছেলে অজ্ঞান হয়ে যায়। ওয়াদা করে যায় তিনি আর এখানে আসবেন না। তবে ওস্তাদদের মধ্যে একজন বলে ওঠেন সে আবার আসবে। তাই তাকে আবারও ডাকা হয় ছেলের মধ্যে। এই শরীরে একজন জিন ঢুকানো অনেক কষ্টের, এবং সারা শরীর নাকি জিন ঢুকলে প্রচন্ড ব্যথা করে। তার ছেলের মধ্যে ওই দিনে 2 বার আনা হয়। সেই জিন ওয়াদা করে এবং তাকে হুমকি দেওয়া হয় তার পরিবার পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হবে। তো যাই হোক, এটা ওই একদিনেই সলভ হয়ে যায়। সেদিন রাত 10টায় সেই নদীর তীরের কাছে যাওয়া হয়, এবং সেই গাছের নিচে রেফাত ভাই সেই গাছের নিচে প্রায় 5 ফিট গর্ত করে সেই জায়গা থেকে তাবিজ ও কিছু কাগজপত্র উদ্ধার করে, যা উল্টাপাল্টা আরবিতে লেখা ছিল এবং জাদুটোনায় ব্যবহৃত করা হয়। সেগুলো পোড়ানোর পর রেফাত ভাই নিজেই হঠাৎ করে অজ্ঞান হয়ে যায় পোড়ানোর সময়। রেফাত ভাই শুধু একটা জিনিস মনে আছে, যে তার ওস্তাদরা বলছে তুমি ঘুম ভাঙো, কিন্তু কিছুতেই রেফাত ভাই ঘুম ভাঙতে পারছিল না। তিনি দোয়া পড়ছে, সূরা পড়ছে, কাজ হচ্ছিল না। তিনি দেখেন একটা বিশাল সমুদ্রে তিনি ভাসছেন, এবং একটা নৌকায় তিনি ভাসছেন। নৌকায় কোনো মাঝি নেই, তিনি ভাসছেন তো ভাসছেন, কিন্তু এরকম কখনো হয়নি তিনি এরকম ভাবে অজ্ঞান হয়ে পড়ে যাবেন। পরে রেফাত ভাই বুঝতে পারেন যাবার সময় তাকে ওই জিনটা ভয় দেখিয়ে গেছে, কিন্তু পরে আর আসেনি। এবং তার স্ত্রীকে ওই পরে তো সলিউশন হয়ে যায়, জমির সাহেব পরে তার স্ত্রীকে তালাক দিয়ে দেয়। এরপরে আর তিনি বিয়ে করেছেন কিনা সে ব্যাপারে তিনি জানেন না, তবে যতটুকু শুনেছেন হয়নি, এবং এরপরে আর তাদের সাথে কোনো যোগাযোগ হয়নি রেফাত ভাইয়ের। আর রেফাত ভাই একবার যেখান থেকে কাজ শেষ করে বেরিয়ে পড়েন, সেখানে স্বভাবত কোনো ধরনের যোগাযোগ তিনি রাখেন না। তো এটা ছিল ঘটনা। রেফাত ভাই আপনাকে অনেক ধন্যবাদ। এবং তিনি বলেছেন জাতি ধর্ম নির্বিশেষে সব মানুষই প্রবৃত্তি এই অদৃশ্য শক্তিশালী চাহিদার শিকার হয়, এবং লোভ মানুষের পারিবারিক জীবনে, সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে সৃষ্টি করে নানা সমস্যা এবং নিরাপত্তাহীন, অশান্তির, অস্বস্তিকর পরিবেশ। এমনকি আপন সহোদরের মাঝে ধন সম্পদ নিয়ে নাকি ঝগড়া বিবাদ, ভাই বোনের সম্পর্ক নষ্ট করে এই লোভ। বিশ্বজাহানের প্রতিপালক মহান আল্লাহ তাআলাকে সম্পূর্ণভাবে অস্বীকার করাকে কিন্তু কুফর বলা হয়। অর্থাৎ যে ব্যক্তি শুধুমাত্র আল্লাহর জন্য আত্মসমর্পণ করবে না, সেই ব্যক্তি অহংকারী কাফের। আশা করছি আপনারা সবাই হয়তোবা ঘটনাটা বুঝতে পেরেছেন, এবং এটা খুব সিম্পল একটা ঘটনা আমি রেফাত ভাইয়ের কাছ থেকে পেয়েছি এবং সেটা শেয়ার করলাম। তিনি সামনে আরো কিছু ঘটনা পাঠাবেন, আশা করছি সেগুলো আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আমি যে ঘটনাটি বলবো এটি 1913 সালে ঘটেছিল। ইমেইলে ঠিক যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ছি। গ্রামের নাম ছিল দৌলতপুর। চারদিকে ধানক্ষেত, মাঝখানে ছোট্ট একটি বাজার, আর তার পাশেই পুরনো এক জামে মসজিদ। মসজিদটা খুব বড় নয়, কিন্তু গ্রামের মানুষের কাছে এটি ছিল সবচেয়ে পবিত্র জায়গা। এই মসজিদে ইমাম ছিলেন মাওলানা কাদের আলী। বয়স প্রায় 50-এর কাছাকাছি। শান্ত স্বভাব, কম কথা বলতেন, কিন্তু গ্রামের সবাই তাকে খুব সম্মান করত। সবকিছু স্বাভাবিকই ছিল যতদিন না শুরু হলো ওই ঘটনাগুলো। একদিন ফজরের আগে প্রায় ভোর 4টা, মুয়াজ্জিন রহিম চাচা আজান দেওয়ার জন্য মসজিদেই যাচ্ছিলেন। আকাশ তখনও অন্ধকার,
চারপাশে হালকা কুয়াশা। হঠাৎ তিনি থমকে দাঁড়ালেন, কারণ মসজিদ থেকে আজানের শব্দ ভেসে আসছে। তিনি অবাক হয়ে গেলেন, কারণ চাবি তো তার কাছেই। তাহলে ভেতরে আজান দিচ্ছে কে? তিনি দৌড়ে গিয়ে দরজার সামনে দাঁড়ালেন। দরজা বাইরে থেকে তালাবদ্ধ, কিন্তু ভেতরে স্পষ্ট আজানের শব্দ। গলাটা ছিল পুরোই অদ্ভুত, না পুরোপুরি মানুষের, না পুরোপুরি অচেনা। ভয়ে তিনি পিছিয়ে গেলেন। সেদিন আর তিনি মসজিদে ঢোকেননি। পরের দিন সকালে তিনি সব ঘটনা ইমাম সাহেবকে খুলে বললেন। ইমাম কাদের আলী প্রথমে বিষয়টা গুরুত্ব দিলেন না, কিন্তু তিনি ভাবলেন হয়তো ভুল শুনেছে। কিন্তু তিনি নিজেই সিদ্ধান্ত নিলেন পরের রাতে তিনি মসজিদে থাকবেন। সেই রাত 12টা। চারপাশে সম্পূর্ণ নীরবতা। মসজিদের ভিতরে শুধু একটা হালকা বাতি জ্বলছিল। ইমাম সাহেব একা বসে কোরআন তেলাওয়াত করছিলেন। হঠাৎ মসজিদের পিছন দিক থেকে কে যেন শব্দ করতেছিল। এই শব্দ আর হচ্ছে মসজিদের আশেপাশে কেউ ধীরে ধীরে হাঁটছে। এই শব্দ ইমামের কানে গেল। তিনি কিছুটা থমকে গেলেন। একটু পরেই শব্দটা থেমে গেল। তিনি আবার কোরআন শরীফ পড়া শুরু করলেন। আবার সেই শব্দ। এবার তিনি সাহস করে বললেন, কে আছে ওখানে? কোনো উত্তর নেই। কিন্তু কয়েক সেকেন্ড পর মসজিদের ভেতরে ঠান্ডা বাতাস বইতে শুরু করল, যেন হঠাৎ শীত নেমে এলো। অদ্ভুত দৃশ্য। ইমাম সাহেব তিনি ধীরে ধীরে পিছনের দিকে তাকালেন। তিনি চারপাশ ভালোভাবে লক্ষ্য করলেন। দেখলেন আশেপাশে বা কিছু দূরে কেউ নেই, কোথাও কেউ নেই। কিন্তু মসজিদের এক কোণায় একটি ছায়া দেখা যাচ্ছে। ছায়াটা দেয়ালে লাগানো, কিন্তু আশেপাশে এমন কিছু নেই যেটা ছায়া পড়তে পারে। ছায়াটি ধীরে ধীরে নড়ছে। সে নিজেই যেন একটি জীবন্ত। আজানের পুনরাবৃত্তি। হঠাৎ ঠিক তার পিছন থেকে আজানের শব্দ ভেসে এল। কিন্তু ইমাম সাহেব তো সামনেই বসে। তাহলে পিছনে কে আজান দিচ্ছে? এইবার গলাটা ছিল একটু ভারী, গভীর আর একটু ভয়ঙ্কর। ইমাম সাহেব ঘুরে দাঁড়ালেন। তিনি আবারও দেখলেন আশেপাশে কোনায় সব জায়গায় কেউ নেই, কিন্তু শব্দটা যেন কোনোভাবেই থামছে না। মনে হচ্ছিল পুরো মসজিদটাই আজান দিচ্ছে। হঠাৎ দরজা বন্ধ হয়ে গেল, বাতি নিভে গেল, পুরো অন্ধকার। শুধু আজানের শব্দটিই শোনা যাচ্ছে। আর সেই ছায়া এবার তার সামনে এসে দাঁড়িয়েছে। ধীরে ধীরে একটা মানুষ সে আকার নিচ্ছে। তারপর সেই জিনিসটা বলল, এই মসজিদ এখন আমাদের। মসজিদের ভিতরে তখন সম্পূর্ণ অন্ধকার। ইমাম কাদের আলী দাঁড়িয়ে আছেন স্থির হয়ে। সামনে সেই ছায়া মসজিদ। আজানের শব্দ হঠাৎ থেমে গেল। চারপাশে এমন নীরবতা যে নিজের হৃৎপিণ্ডের শব্দ পর্যন্ত শোনা যাচ্ছে। ইমাম সাহেব ছায়ার মুখামুখি। ছায়াটি ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো। ইমাম সাহেব কাঁপা গলায় বললেন, কে তুমি? কোনো উত্তর নেই। হঠাৎ সেই ছায়াটা মানুষের মতো আকৃতি নিল, কিন্তু এখনো অন্ধকারে ঢাকা। তারপর ধীরে ধীরে একটা শব্দ বের হলো।
আমরা অনেক দিন ধরে এখানে আছি। গলাটা ছিল একসাথে কয়েকজনের মতো, যেন অনেকগুলো কণ্ঠ একসাথে কথা বলছে। ইমাম সাহেব দ্রুত আয়াতুল কুরসি পড়তে শুরু করলেন। অদ্ভুত এক প্রতিক্রিয়া ঘটল। তিনি পড়া শুরু করতেই ছায়াটি কেঁপে উঠল। মসজিদের দেয়ালে ফাটলের মতো দাগ দেখা গেল, যেন জায়গাটা সহ্য করতে পারছে না। কিন্তু হঠাৎ ছায়াটা হেসে উঠল, একটা বিকৃত অমানবিক এক হাসি। তুমি ভাবছো আমাদের থামাতে পারবে? পরের দিন সকালে ইমাম সাহেব খুব অসুস্থ অবস্থায় তার বাড়িতে তাকে পাওয়া গেল। গ্রামের মানুষ জড়ো হলো। তিনি ধীরে ধীরে সব ঘটনা মানুষকে খুলে বললেন। এবার গ্রামের সবচেয়ে বৃদ্ধ লোক আব্দুল গনি চাচা একটি কথা বললেন। এই মসজিদের জায়গাটা আগে কবরস্থানে ছিল। সবাই চুপ। অনেক বছর আগে এখানে কিছু অদ্ভুত ঘটনা ঘটে, তাই এই জায়গা ছেড়ে দেওয়া হয়েছিল। পরে মসজিদ বানানো হয়। এরপর ইমাম সাহেব তৃতীয় রাতে তিনি ভয় পেয়ে পিছু হাঁটলেন। তিনি বললেন, এটা যদি খারাপ কিছু হয় তাহলে এটাকে থামাতে হবে। সেই রাতে তিনি একান গ্রামের আরো 3 জন হাফেজকে নিয়ে মসজিদে গেলেন। তারা সিদ্ধান্ত নিলেন সারা রাত কুরআন তেলাওয়াত করবে। এরপরই সবাই একসাথে কুরআন তেলাওয়াত করছে। প্রথমে সবকিছুই স্বাভাবিক ছিল, কিন্তু কিছুক্ষণ পর মসজিদের বাইরে কেউ হাঁটছে। তারপর মনে হচ্ছে কেউ দরজায় ধাক্কা দিচ্ছে। ধাক্কাটি এমন মনে হচ্ছিল যে কেউ বাইরে থেকে ভিতরে ঢুকতে চাইছে। একজন হাফেজ বললেন, দরজা খুলবো? ইমাম বললেন, না, কেউ খুলবে না। হঠাৎ মসজিদের ভিতরে আরেকটা তেলাওয়াত শুরু হলো, কিন্তু সেটা তাদের সাথে কোনোভাবেই মিলছিল না, বরং উল্টো বিকৃত এক আওয়াজ, যেন কেউ তাদের পড়াকে নকল করছে। একজন হাফেজ ভয় পেয়ে থেমে গেল। তারপর তার গলা দিয়ে হঠাৎ অন্য কারো কণ্ঠ বেরোতে শুরু করল, ওরা চলে আসছে। সবাই থমকে গেল। হঠাৎ মসজিদের সব বাতি নিভে গেল, অন্ধকার। তারপর একসাথে অনেকগুলো ছায়া মসজিদের ভিতরে নড়তে শুরু করলো। দেয়ালের ছাদ, সব জায়গায় মনে হচ্ছিল পুরো মসজিদটাই জীবন্ত হয়ে গেছে। কিন্তু ইমাম সাহেব চিৎকার করে বললেন, কেউ পড়া বন্ধ করবেন না। ঠিক তখনই একটা ছায়া হঠাৎ তার সামনে এসে দাঁড়ালো। আর এইবার তার মুখ দেখা গেল। চোখ দুটি পুরো কালো, আর মুখে মানুষের মতো হাসি, কিন্তু দাঁতগুলো অস্বাভাবিক এক যেন লম্বা। সে ধীরে ধীরে বলল, আজ কেউ ফিরতে পারবে না। ধন্যবাদ রাসেল ভাই, আজকের ঘটনাটি এ পর্যন্তই।